নিও না, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। চয়নদার এই চমৎকার ভরাট কণ্ঠে আমাদের সবাইকে নিয়ে গেল যার যার মায়ের কাছে। অনেকটাই আমরা নতুন করে আরেকবার অনুভব করলাম, আরেকবার আমরা মনে করলাম আমাদের মাকে, সেই মা যিনি 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধারণ করেছেন, সেই মা যাকে আমরা আমাদের জন্মের পর চোখ খুলে প্রথম দেখেছি। যে মা চোখ বুঝে যদি আমি একটি প্রিয় মুখের কথা মনে করি, যার ছবিটি সবার আগে ভেসে ওঠে আমাদের মানসপটে, সেই মা। এই মায়েদেরই একটি বিশাল অংশ এখন সিঙ্গেল মম, এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি সংখ্যাটি ক্রমশ বেড়ে চলেছে। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের ষষ্ঠ উপন্যাস সিঙ্গেল মাদারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি তাসমিলা। আমি প্রথমেই একটু করে বলে নেব আমাদের আজকের এই লেখক সম্পর্কে। লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন তার লেখালেখির অভ্যাসটি গড়ে তুলেছিলেন সেই ছেলেবেলাতেই। বগুড়া জেলা স্কুলে যখন তিনি অধ্যয়নরত ছিলেন, পাড়ায় প্রকাশিত অবসর নামক একটি পত্রিকাতে তিনি তখন নিয়মিত লেখালেখি করতেন। লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে উন্নয়ন কর্মী হিসেবে দেশে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনে চাকুরিতে নিয়োজিত হন। এরপর 2003 সালে তিনি কানাডাতে প্রবাসী হন এবং নতুন করে আবারও লেখাপড়া শুরু করেন। গুয়েলফ ইউনিভার্সিটি থেকে তিনি সোশ্যাল সায়েন্সে স্নাতক এবং পরবর্তীতে জর্জ ব্রাউন কলেজ থেকে তিনি পোস্ট গ্র্যাড ডিপ্লোমা অর্জন করেন। জাকারিয়া দ্য অন্টারিও কলেজ অফ সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার্স থেকে রেজিস্ট্রিকৃত একজন সোশ্যাল সার্ভিস ওয়ার্কার। এবারে আমরা চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। শুধু দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনেক গুণী জ্ঞানীজন। তারা সবাই ভালো পাঠক, তারা বই ভালোবাসেন, তারা পড়তে ভালোবাসেন, সেজন্যই আমাদের মাঝে পেয়েছি আমরা আজকে তাদেরকে। আমরা এখন শুনে নেব তেমন অনেক পাঠকদের থেকে তাদের জ্ঞানগর্ভ বিভিন্ন আলোচনা, এবং তা দিয়ে ঋদ্ধ করব আমরা নিজেদের। আমাদের আজকের এই পর্বে আমি প্রথমেই মঞ্চে আহ্বান জানাবো এমন একজনকে, যার উপস্থিতি ছাড়া আমরা আমাদের টরন্টো শহরে কোনো সাহিত্যিক আয়োজনই কল্পনা করতে পারি না। আমাদের প্রত্যেকটি সাহিত্যিক আয়োজনে সেই ব্যক্তিটি আমাদের মধ্যমণি হয়ে থাকেন। আমি মঞ্চে আহ্বান করব আমাদের একজন প্রতিষ্ঠিত এবং অত্যন্ত স্বনামধন্য লেখক, অনুবাদক, সাহিত্য গবেষক এবং কানাডা জার্নালের যিনি উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, সেই সুব্রত কুমার দাসকে। মঞ্চে আসছেন সুব্রত কুমার দাস। সম্মানিত গ্রন্থপ্রেমী সুধীবৃন্দ, আজ আমাদের জন্য অনেক আনন্দের দিন। আনন্দের এই কারণে যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটি গ্রন্থকে কেন্দ্র করে। যখন গ্রন্থ নিয়ে আয়োজন হয়, সে গ্রন্থ আপনার হোক অথবা আমার, সে গ্রন্থ একজনের লেখা হোক অথবা বহুজনের, সে আয়োজন সশরীর হোক অথবা ভার্চুয়াল, গ্রন্থ নিয়ে আয়োজন মানেই আমরা আনন্দিত, আমরা সেই সময়কে উদযাপন করি।
আজকের এই উদযাপন বেশি আনন্দের এ কারণে যে আজকের যিনি গ্রন্থ লেখক তিনি আমাদের বিশেষ ঘনিষ্ঠজন, বন্ধুজন এবং গত প্রায় 8-10 বছর ধরে তিনি এক নাগাড়ে লেখালেখি করে চলেছেন। আমি সেই লেখকের লেখা বেশি করে পছন্দ করি, কারণ তিনি গল্প নির্মাণ করতে পারেন, যা প্রকৃতপক্ষে আমি পারি না। এই যে তিনি পারেন, তিনি সৃজন করেন, সেজন্য তাকে আমি অভিবাদন জানাতে চাই। আমি মনে করি যে মানুষ যে কোনো পর্যায়ে যে কোনো মাধ্যমে সৃজনের কাজ করেন, তিনি প্রকৃতপক্ষে সামগ্রিক যে সৃজনশীলতা সারা বিশ্ব জুড়ে দ্য গ্লোবাল ক্রিয়েশনস, সেই জায়গায় তিনি অবদান রাখেন এবং জাকারিয়া এই কাজটি করছে। ধরা যাক এই যে জাকারিয়া, তিনি একটি উপন্যাস লিখেছেন সিঙ্গেল মাদার নাম দিয়ে। এই বিষয়টি যদি আমি আমার মাথায় নিতাম কথার কথা, তাহলে আমি নিশ্চয়ই একটি প্রবন্ধ গ্রন্থ বানাতাম। এটি হচ্ছে আমার ধরন। আমি চিন্তা করতাম সিঙ্গেল মাদার কাকে বলে, কেন একজন সিঙ্গেল মাদার হয়, একজন মানুষ, একজন নারী যখন সিঙ্গেল মাদার হয়ে যান তখন সামাজিক কি কি প্রতিকূলতার তিনি মুখোমুখি হন, সেই প্রতিকূলতাকে প্রতিরোধ করতে তাকে কি কি পদক্ষেপ নিতে হয়, ইত্যাদি ইত্যাদি, এবং একটা মোটা ঢাউস বানিয়ে ফেলতাম। কিন্তু জাকারিয়ার মতো গল্পের ভেতর দিয়ে বানাতে পারতাম না। আমাদের মনে রাখতে হবে এই পৃথিবী হচ্ছে গল্পের পৃথিবী। যে গল্প জানে, যে গল্প বানাতে পারে, এই যে আমাদের চারপাশের যত জ্ঞান, সব জ্ঞান কিন্তু গল্পের ভেতর দিয়ে আসে। এই যে যত সাহিত্য, আমাদের যত জীবন, এই জীবন কিন্তু গল্প। আসলে যে মানুষ তার জীবনকে এই লেখার ভেতর দিয়ে প্রকাশ করতে পারেন, মানে হচ্ছে সেই মানুষ গল্পকে উপস্থাপন করতে পারেন। জাকারিয়া এটি করেছেন। তো জাকারিয়া তিনি সিঙ্গেল মাদার নিয়ে একটি উপন্যাস লিখেছেন। আমি মনে করি এই যে তিনি একটা উপন্যাস লিখলেন, সেজন্য তাকে আমি প্রথমত অভিবাদন জানাই। জাকারিয়ার জন্য একটা করতালি। তিনি একটি বই লিখে এই কাজটি করেছেন। আমরা প্রবাসে এই যে এত দৈনন্দিন কাজের চাপ, দৈনন্দিন যে জীবন যাপনের চাপ, অন্য সংস্থানের চাপ, তার ভিতরে মানুষটি কিন্তু চুরি করেন নাই, মানুষটি কিন্তু অসৎ কাজ করেন নাই, মানুষটি কিন্তু একজন বাকওয়াজ রাজনীতিবিদের মতো করে মিথ্যে প্রতিশ্রুতি দেন নাই, বরং তিনি জীবনকে উপলব্ধি করে একটি বই লিখেছেন। আমি মনে করি যারাই বই লেখেন তাদেরকেই আমাদের অভিবাদন জানানো উচিত। জাকারিয়ার জন্য আর একটা কাজ। এবং এই যে জাকারিয়া, তিনি এই উপন্যাসের ভেতর কি করেছেন, অনেক ইতিবাচক কথা বলেছেন। এই যে সিঙ্গেল মম, সিঙ্গেল মাদার, তারা একজন সিঙ্গেল মাদার মানে হচ্ছে তাকে জীবনে মানে 2 গুণ যুদ্ধ করতে হয়। যে সংসার আগে 2 জন মানুষ চালাতো, সে সংসার এখন 1 জন চালায়, মানে ওই মমকে ডাবল ফাইট করতে হয়। এই যে ডাবল ফাইট করা একজন মানুষ, সমাজে কত প্রতিকূলতা আসে তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হয়, এই যে বিষয়টা, সেই বিষয়টাকে ইতিবাচকভাবে জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন উপস্থাপন করেছেন।
এবং করেছেন এমন করে যেন আমরা একজন সিঙ্গেল মাদারকে অন্ধকারে না রাখি, লুকিয়ে না রাখি, আমরা যেন ওই বাক্সের ভেতরে একজন সিঙ্গেল মমকে না রেখে দিই। সুতরাং আমাদের দায়িত্ব ওই বাক্সর ভেতর থেকে সিঙ্গেল মাদারকে বের করে এই আলোকে প্রকাশ করা। অবশ্যই আজকের অনুষ্ঠানে আমরা ওই বাক্স খুলে সিঙ্গেল মাদারকে বের করে নিয়ে আসবো এবং এই মাদার তিনি এই আলোতে প্রকাশিত হয়ে সমাজে তার যে অবদান, সেই অবদানে আরো বেশি ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমার থাকবে। আর এই যে আলোতে একজন সিঙ্গেল মাদার তিনি আবির্ভূত হবেন, সেই আবির্ভাবে আজকের এই আয়োজনে সভাপতিত্ব করবেন শহীদুল ইসলাম মিন্টু, আমাদের লেখক শহীদুল ইসলাম মিন্টু। আপনারা জানেন শহীদুল ইসলাম মিন্টু তিনি লেখক, এই পরিচয় একটু কম, তার চেয়ে বড় পরিচয় তিনি লেখক গড়ার কারিগর। তার যে প্ল্যাটফর্ম বাংলা মেল এই টরন্টো, এই ক্যানাডার বিপুল সংখ্যক লেখককে লেখক হতে সাহায্য করছে, এটি একটি বিরাট ব্যাপার। তার যে এনআরবি টেলিভিশন, সেই টেলিভিশন লেখক এবং বাকি সমাজকে এই যে সংবাদ মাধ্যম এবং বিনোদন ইত্যাদি বিভিন্ন জায়গায় প্রচার করতে সহযোগিতা করছে। তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা আনন্দিত যে তিনি রাজি হয়েছেন আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে। আমি এখন ক্রমে ক্রমে এই যে সিঙ্গেল মাদার বাক্স থেকে যে তাকে বের করে নিয়ে আসা হবে, অন্ধকার থেকে আলোয় আনা হবে, এতে আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত যে মানুষরা যুক্ত থাকবেন তাদের সবাইকে ক্রমে ক্রমে মঞ্চে নিয়ে আসব। থাকবেন লেখক ও গবেষক সুজিত কুসুম পাল, থাকবেন লেখক ও উপস্থাপক তাসমিনা খান, থাকবেন কবি এবং সঙ্গীত শিল্পী চয়ন দাস, আরো থাকবেন কবি এবং গদ্যকার এবং শিল্পী রুমানা হক রুমা, এবং আরো অনেকে থাকবেন। স্বাভাবিকভাবেই আমি একটু নাম ভুলে যাব, একটু ভুলে গিয়েছি, দেখা যাক কতটুকু মনে পড়ে। আমাদের সাথে থাকবেন সংস্কৃতি কর্মী, কবি, লেখক হোসনে আরা জেমি, আরো থাকবেন অনুবাদক এবং লেখক মম কাজী, থাকবেন কবি এবং গদ্যকার রোকসানা পারভিন শিমুল, থাকবেন গল্পকার এবং বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আতোয়ার রহমান, থাকবেন কবি এবং গল্পকার তসলিমা হাসান, থাকবেন ডক্টর জান্নাতুল নাঈম, এবং থাকবেন আজকের এই উপন্যাসের লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন নয়, জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের স্ত্রী মুস্তারি বেগম, তিনি আসবেন, মুস্তারি নিকা, এবং তিনি জাকারিয়াকে সাথে করে নিয়ে আসবেন এই মঞ্চে। সামনে মাঝখানে সে তো হাঁটতে পারে না, সেটা ধরে নিয়ে আসতে লেখককে এই কষ্ট মাঝে মাঝে সহ্য করতে হয়। সেটি হচ্ছে তিনি লিখতে লিখতে তার হাত ক্লান্ত হয়ে যায়, তার পা ক্লান্ত হয়ে যায়, তখন আমাদের লেখকদের স্ত্রী অথবা স্বামীরা তাদেরকে সহযোগিতা করেন, তারা ধরে তাদেরকে মঞ্চে নিয়ে আসেন, তাই নিয়ে এসেছেন। এবারে আজকের এই অনুষ্ঠান
পরিচালনা করার দায়িত্ব আমি তাসমিনা খানকে দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা বাক্স এবং এই বাক্সে কি বন্দী হয়ে আছে সেটা আমরা নিশ্চয়ই সবাই অনুমান করতে পারছি। তো আমরা এখন সেই মহেন্দ্রক্ষণে চলে যাব, যেটা কি ঘিরে আমাদের আজকের এই আয়োজন। আমাদের জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের প্রকাশিত ষষ্ঠ উপন্যাস সিঙ্গেল মাদারের মোড়ক উন্মোচনের জন্য আমরা এখন প্রস্তুত। আমাদের সমাজে, আমাদের পুরুষ শাসিত সমাজে শাসিত, শোষিত, নির্যাতিত বলে আমরা জানি, কিন্তু সেই অবস্থা থেকে আমরা উঠে আসছি। যাই হোক, আমরা যারা এখনো মনে করি যে অনেক মা, অনেক সিঙ্গেল মম, অনেক সিঙ্গেল মাদার এরকম বাক্সবন্দি করে রেখেছেন নিজেদেরকে, তাদেরকে আমরা আজ এই বাক্স থেকে বের করে আনবো এবং আমরা সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাবার জন্য জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের এই সাহসী যে উদ্যোগটা, সেটাকে সবাই সাধুবাদ জানাই। তার জন্য আমরা সবাই মিলে একটা করতালি দিই, তার এই প্রয়াসকে আমরা সবাই সাধুবাদ জানাই। আমি আজকের অনুষ্ঠানটির এই বইটির মোড়ক উন্মোচনের জন্য আমি অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, এনআরবি টেলিভিশনের সিইও এবং বাংলা মিল পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে। আমাদের আজকের জাকারিয়া ভাই এবং ভাবি, আপনারা হাতে হাতে তুলে দিবেন মঞ্চে উপবিষ্ট সবার কাছে একটি করে কপি। সেই অপেক্ষিত পালা, সময়ের পালা এখন আমাদের বইটির আজকে মোড়ক উন্মোচন হচ্ছে। আমরা সবাই অত্যন্ত আনন্দিত, বাক্সবন্দি অবস্থা থেকে বেরিয়ে আসছে সিঙ্গেল মাদার। কংগ্রাচুলেশনস। সময়ের পরিবর্তনে মিষ্টির বদলে এখন বই বের হচ্ছে, মাদাররা বেরোচ্ছে, সিঙ্গেল মাদাররা বেরোচ্ছে। আসলে ঘরের কোনায় পড়ে থাকার সময়টা আসলে আর জাকারিয়া ভাই এবং আমাদের লেখক পত্নী এখন সবার হাতে তুলে দিচ্ছেন বইগুলো। অনেক অভিনন্দন জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনকে তার এই ষষ্ঠ প্রকাশিত উপন্যাসটির জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, যার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। অনেক সময় প্রকৃতির অমোঘ নিয়মে সংসার, স্ত্রী, সন্তানদের পেলে একজন স্বামীকে চলে যেতে হয় পরপারে। সবসময় পরপারে না, অনেক সময় আমরা দেখি হয়তোবা পাশাপাশি দুটো লাইন রেল লাইনের মতো চলছিল, হঠাৎ তারা থমকে দাঁড়ায়, দুদিকে ভিন্ন হয়ে যায় দুটি পথ, জীবন তবুও চলে যায়। যদিও আমাদের সমাজে কথা চলতে থাকে, জীবনও চলতে থাকে, পথও চলতে থাকে। কখনো কখনো দেখা যায় যে এরকম একজন মা যখন সিঙ্গেল মাদার হচ্ছেন, ততদিনে তার বয়সটা মাঝামাঝি জীবন কোঠায় এসে দাঁড়িয়েছে, সাথে যুক্ত হয়েছে সন্তানেরা, তবুও জীবন চলে যাচ্ছে, ওভাবেই জীবন যুদ্ধ পাড়ি দিচ্ছে। সেই সময় কখনো একাকী বিকেলে মনে পড়ে যায় তার কথা, অনেক স্মৃতি, অনেক কিছু, কিন্তু তবুও তাদের জীবন সেভাবেই চলতে থাকে। মাঝ বয়সী বিধবা সিঙ্গেল মাদারগণ জীবনের নানান চড়াই উতরাই পার হয়ে টেনে নিয়ে যান সংসারের চাকা। ক্ষণে ক্ষণে মনে পড়ে প্রিয় স্বামীর কথা। এসব কথাও উঠে এসেছে জাকারিয়ার সিঙ্গেল মাদার গ্রন্থটিতে। মনের আয়নায় ঠিক তেমনই একটি দৃশ্যায়নের জন্যই এবারে আমরা একটি গান শুনে নেব। গুণীশিল্পী রুমা হকের কণ্ঠে আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। সেই গানটির মাধ্যমে আমরা আরো অনেক কিছু খুঁজে পাবো জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের এই উপন্যাসের বিভিন্ন চিত্রিত চরিত্রগুলোর সাথে। জাকারিয়া ভাইকে অভিনন্দন। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত
সেটা উনি বলবেন। অনেক ধন্যবাদ রুমা হক এই চমৎকার পরিবেশনাটার জন্য। কেন বলেছেন আমি সেটা বলছি। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন যে তার সিঙ্গেল মাদার বইটি লিখেছেন, সেখানকার কেন্দ্রীয় চরিত্রটি রুহি। সে কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল মাদার, ইট ওয়াজ নট হার চয়েস। যদিও কিছুটা অভিমান ছিল, তারা একটু ট্রায়াল বেস সেপারেশনে ছিল, আবার ফিরে যাওয়ারও কথা ছিল, কিন্তু তার সেই মুহূর্তেই আসলে ঘটেছিল একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যে তার স্বামী মারা যায় এবং ইভেনচুয়ালি তিনি বেলা অবেলায় অবসর বেলায় তার স্মৃতির মানসপটে ভেসে ওঠে সেই স্বামীর সাথে কাটানো বিভিন্ন স্মৃতিগুলো, সময়গুলো। সেই বিষয়গুলোকেই তিনি এই সুরের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন তার আজকের এই আয়োজনে। সেজন্য জাকারিয়া ভাইয়ের অনুরোধে আমরা আজ এই গানটি শুনলাম। আমরা এবারে আরেকজন বক্তব্য শুনে নিব। আমি এবারে মঞ্চে আহ্বান করব প্রয়াত কবি এবং সাংবাদিক ইকবাল হাসানের স্ত্রী, যিনি নিজেই অনন্যা। তিনি একজন জনপ্রিয় কবি এবং লেখিকা তসলিমা হাসান। আমরা মঞ্চে আহ্বান করব তসলিমা হাসানকে তার জীবনের সাথে এই সিঙ্গেল মাদার বইটির যে যোগসূত্র রয়েছে সেটি নিয়ে আমাদের আলোকিত করতে। ধন্যবাদ। উপস্থিত সুধীমণ্ডলী, কবি, লেখক সবাই যারা এসেছেন সবাইকে গুণীজন, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই সময় দুইজন কবি ছিলেন, একজন ছিলেন আসাদ চৌধুরী এবং একজন ছিলেন ইকবাল হাসান। দুইজনই প্রাপ্ত হয়েছেন, কিন্তু তাদের যে গুণাবলী, সেই গুণাবলীর কথা তো ভোলা যায় না। আমরা তাদের গুণ নিয়েই আমরা বেঁচে থাকব। কবিরা কোনোদিন মরে না, তারা মানুষের মধ্যেই বেঁচে থাকে এবং অনন্য হয়ে থাকে। আমি এখন জাকারিয়া ভাইয়ের বইয়ের প্রকাশনা উৎসব সম্পর্কে কিছু বলছি। প্রকাশনা উৎসব মূল অর্থ প্রকাশনা, বই, পত্রিকা ইত্যাদি ছাপা ও জনসমক্ষে আনা, উৎসব আনন্দের আয়োজন মিলিয়ে প্রকাশনা উৎসব মানে বইমেলা ও সাহিত্য উৎসব, যেখানে নতুন বই প্রকাশ করা হয়, লেখক পাঠক মিলিত হয়, আলোচনা আড্ডা হয়। সিঙ্গেল মাদার, যে মা একা তার সন্তানকে লালন পালন করেন, বাবা নেই বা বাবার সাথে থাকেন না, ডিভোর্স, বিধবা বা নিজের সিদ্ধান্তে একাই মা হন, দায়িত্ব, খরচ, যত্ন সব একাই সামলান। ভাগাড়ানায় উড়ার গল্প, উপন্যাস সিঙ্গেল মাদার, লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন। উপস্থিত সব লেখক, সাহিত্য কবি ও কবিদের সবাইকে শুভেচ্ছা। আমি তসলিমা হাসান। আমি কথা বলবো লেখক জাকারিয়া সিঙ্গেল মাদারের উপন্যাস নিয়ে। এই বইটা একটা উপন্যাস না, এটা একসাথে অনেকগুলো জীবনের দলিল। এখানে সিঙ্গেল মাদার মানে শুধু রুহি না, কারণ সেই রুহি যে স্বপ্নের দেশ কানাডায় এসে বাস্তবের ধাক্কা টুকরো টুকরো হয়ে যায়। কখনো সেই রুহির ছোট বোন পারুল, কখনো সেই ঘরের কোণের মানুষটাই টুটুলের মা, আবার কখনো সে রুহির স্বামীর ফুপু রিজিয়া রহমান। আলাদা বয়স, আলাদা সংজ্ঞা, কিন্তু সবার কপালে লেখা একই শব্দ, একা। রুহির গল্পটা আমাদের চারপাশেই গল্প, নতুন দেশ, নতুন জীবনের স্বপ্ন নিয়ে পা রাখা, কিন্তু স্বপ্নের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবটা যখন সামনে আসে তখন মাটিটা পায়ের নিচ থেকে সরে যায়, সংসার ভেঙে যায়, সমাজের চোখ বদলে যায়, বাচ্চাদের হাত ধরে রুহি তখন রাস্তায় নামে। তখন প্রতি পদে পদে পরীক্ষা, কাটা ঘুটটির মতো ভাসতে ভাসতে তাকে বাঁচতে হয়। চারপাশে কিছু মানুষ থাকে যাদের চোখ লোলুকতা, কিছু মানুষ থাকে যাদের কথায় তবু রুহি ভাঙে না। এখানেই জাকারিয়া লেখার জাদু। তিনি দেখান একা মানে অসহায় না, একা মানে শেষ না। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা বইটা দেয় তা হলো অন্ধকারেও আলোর মানুষ থাকে। রুহির বান্ধবীর স্বামী পিয়াল, ফুপু রিজিয়া রহমান, এরা প্রমাণ করে মানুষের জন্যই একটা বাড়ানো হাত, একটা ভরসার কথা
এইটুকুই পারে হেরে যাওয়া মানুষটাকে নতুন করে। সিঙ্গেল মাদার পড়তে গিয়ে আমরা বুঝি মা হওয়াটা একটা যুদ্ধ, আর সেই যুদ্ধটা যখন একা লড়তে হয় তখন প্রতিটা দিনই হয়ে ওঠে একটা বিজয়ের গল্প। এরা হার মানে না, এরা শুধু অন্যদের চেয়ে একটা বেশি কষ্ট করে যেতে। যারা এখন বইটা পড়েননি আমি অনুরোধ করবো পড়বেন। জাকারিয়া তার কলম দিয়ে আমাদের মনে করিয়ে দেয় ভেঙে যাওয়ার পরেও কিভাবে মানুষ মাথা উঁচু করে দাঁড়ায়, কিভাবে ভাঙা ডানা নিয়েও আকাশ ছোঁয়া যায়। এই বইটির প্রচার প্রসার বেশি হোক এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ তসলিমা আপা আপনাকে, খুব সুন্দর করে আপনি বইটির একটা সামারি আমাদেরকে দিলেন। আমি এবারে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো প্রাক্তন ভাইস চ্যান্সেলর আমাদের জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন ভাইয়ার স্যার, তিনি ছিলেন সাইদুল হক চৌধুরী। আমরা তার থেকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শুনে নেব। এই অনুষ্ঠানে আসলে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি অল্প কয়েকটি কথা বলব। আমি জাকারিয়া ছোট্টবেলা থেকে তাকে চিনতাম এবং কবি, সাহিত্যিক, সমাজ, শুধু তাই নয়, একটি সংগঠন যে সুন্দরভাবে দাঁড় করায় সেটাও সে পারে। রাজনীতি সে অ্যাক্টিভলি করে না, কিন্তু রাজনৈতিক মঞ্চে তার অবতারণা অনেক বেশি। এই সেদিন আমাদের একটি সংগঠন আলোচনা প্রায় 350 ছাত্র আমার ওখানে, সেই অনুষ্ঠানটি চমৎকার ভাবে সে উপস্থাপন করেছে। সেদিন মনে হয় সামনে এই মাথা থেকে ওই মাথা দৌড়তেছে। আমি আসলে বিজ্ঞানের ছাত্র হিসেবে বিজ্ঞান পড়েছি বলে এমনি ধরনের অনুষ্ঠানে আমি খুব উপভোগ করতাম না। এই ধরনের অনুষ্ঠানে আসলে আমি ঘুমিয়ে পড়তাম, কারণ একটু রাজনীতির সাথে যদিও থাকলাম টায়ার্ড, ওখানে থাকতাম, জোর করে নিয়ে আসতে রাজু মাহবুব আছে এখানে বসা, হি নোজ মি ভেরি ওয়েল। তো অনেক সময় আজকে আমি এখানে বসার পর থেকে আমার মনে হয় আপনাদের অনেকের আগে আমি আসি। আসার জন্য আমার বউ তেমনি আবার সাহিত্যমধী মানুষ, সাহিত্য চর্চা করে, জ্ঞান বুদ্ধি ওদিকে অনেক বেশি। আমি অনুষ্ঠান হার নাই, তবে এখানে অনেকগুলো অনুষ্ঠান আমি সবকে করবো। মিন্টু ভাই এখানে আছে, তার অনুষ্ঠানে আমার 2 বার যাওয়ার সুবিধা হয়েছে এবং বিভিন্ন কারণে আমি এখানে রয়ে গেছি। মিন্টু ভাইকে ধন্যবাদ জানাবো এবং ভালো করে আমাদের বসাতেন, আদর করতেন, ভালোবাসতেন। আপনাদের সকলকে ভালোবাসবো। আমি অনন্য সাধারণ আমার জীবনের একটি অনুষ্ঠান এত সুন্দরভাবে আমার কাছে মনকে জয় করেছে, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ আপনাদের সকলকে এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এবারে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাবো প্রবীণ কৃষিবিদ মাহবুব রেজাকে। অশেষ ধন্যবাদ। জাকারিয়ার কথা শুনে আমার হাসি পায়। কি জন্য হাসি পায়? ওর অনেকগুলো গুণ আছে, তার ভিতর যে সেন্স অফ হিউমার, দ্যাটস ওয়ান্ডারফুল। আপনারা সবাই স্বীকার করবেন সেন্স অফ হিউমার যে জাকারিয়া। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি, ওর আরেকটা বইয়ের আপনারা হয়তো নাম শুনে থাকবেন, এখানেই কিন্তু মনে হবে, সেটা ছিল হাউস হাজবেন্ড। ওর যে টাইটেলগুলো যে সে চুজ করে, কাইন্ড অফ সামথিং। হাউস হাজবেন্ড আমি বইটা পড়েছি, সিঙ্গেল মাদারটা এখনো পড়ার সুযোগ হয়নি, তবে আমি ডেফিনেটলি পড়ব। যেটা সিঙ্গেল মাদার সম্বন্ধে আমার একটু কথা আছে। আমি এই বাংলাদেশ সেন্টারের সাথে জন্মলগ্ন থেকে আমি এর সাথে জড়িত। অল অ্যাক্টিভিটিস আমার নখদর্পণে, আমি সব কিছুই করি এখানে। যেটা বলতে চাচ্ছি, এই সিঙ্গেল মাদার এটা একটা টাবু শব্দ আমাদের সমাজে। স্বীকার করেন কিনা আপনারা বলুন? কাউকে যদি বলি উনি সিঙ্গেল মাদার, দেখবেন একটু থতবত খেয়ে যান। এটা এই সমাজ, আজকে আমার এত ভালো লাগলো যে সিঙ্গেল মাদারকে বাক্স থেকে আমরা বাইরে নিয়ে আসলাম। এটা আমার অত্যন্ত ভালো লাগে। এখন ওই যে কোশ্চেন সিঙ্গেল মাদার, যেহেতু বাংলাদেশ সেন্টারের বিভিন্ন কার্যক্রমে আমি জড়িত, একসময় আমরা খুঁজি কি জিনিস নিয়ে কাজ করলে কমিউনিটির কাজে আসবে। যেমন ধরেন আমাদের সেন্টারে এখন আপনি ভাবতেও পারবেন না, আমরা সেলাই শিখাই, সেটা আমারই আইডিয়া, এবং প্রত্যেক মঙ্গলবার আমরা সেলাই শিখি। কি জন্য? যে সেটা আমাদের কমিউনিটির উদ্যান কাজে লাগবে। সিঙ্গেল মাদারের কথা বলতে গিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আসল কথাটা, বছর 5 আগে আমরা একটা উদ্যোগ নিলাম যে
সিঙ্গেল মাদারদের নিয়ে আমরা একটু কথা বলি, তাদের সমস্যার কথাগুলো জানি, সমাজে তারা কিভাবে মানে জীবনযাপন করছে। ওই যে বললাম এটা একটা ট্রাবু, মানে এই দেশে সিঙ্গেল মাদার হওয়াটা একটা পাপ আমি বলবো, আমার খুবই খারাপ লাগে। তো যাই হোক, ওনাদেরকে নিয়ে আমি যেমন 8-9 সিঙ্গেল মাদারকে নিয়ে আমি এই হলেই আমি বসেছি, 3-3টা মিটিং করেছি। আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কি কি সমস্যাগুলো নিয়ে সমাজে ফেস করেন। 3-3টা মিটিংয়েও আমি যাদেরকে চিনি, হ্যাঁ, তাদের জানি আমি তাদের সমস্যাগুলো, কিন্তু মুখ থেকে কেউ 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 বলতে চান। এই যে সমাজের যে বিভিন্ন রকম অবস্থা, সেটা এই সিঙ্গেল মাদারটা আমার মনে হয় আমাদের আরো কাজ করা উচিত। আর বইটা পড়ে তারপর আমি কমেন্ট করবো। তবে আমি সবাইকে বলবো যে আপনারা যারা সিঙ্গেল মাদার আছেন, ভয় পাওয়ার, সমাজ থেকে দূরে থাকার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আপনারা এগিয়ে আসুন এবং আমরা যারা আছি, হ্যাঁ, আমরা সবাই আপনাদেরকে সাহায্য করবো। ধন্যবাদ সবাইকে। জাকারিয়াকে অশেষ অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুব রেজা আপনাকে। এবারে লেখক জাকারিয়া ও তার নতুন বই সিঙ্গেল মাদার নিয়ে কথা বলবেন কানাডার আরেক জনপ্রিয় সাহিত্য ব্যক্তিত্ব, সাহিত্য সমালোচক, বহুল আলোচিত উইলিয়াম বাটলার ইয়ার্স পোয়েট্রি বইটির লেখক, জনপ্রিয় লিটল ম্যাগাজিন অঞ্জলি এবং নীলকমলের সম্পাদক, বাংলা ও ইংরেজি সাহিত্যে যার সমান দখল, আমাদের সবার প্রিয় সেই ডক্টর সুজিত কুসুম পালকে। মঞ্চে আসছেন সুজিত কুসুম পাল। তাসমিনা ছোটবেলা থেকে লায়ার, বিদেশে এসেও মিথ্যাবাদী ছাড়তে পারলো না, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। ভেবেছিলাম একভাবে শুরু করব, কিন্তু ঘটনা সব উল্টে গেল। এখন জাকারিয়াকে দেখলে আমার সামনে মনে হচ্ছে আমাদের এই বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের জিনিয়াস ভার্জিনিয়া উলফ। তো উনি বলেছিলেন যে একজন উপন্যাস কি করেন, তাকে কি করতে হয়। উনি বলছিলেন যে এরকম ল্যাঙ্গুয়েজে, আমি প্যারাফ্রেজ করছি, যে রাইটিং এ নভেল ইজ লাইক ওয়াকিং উইথ এ ল্যান্টার্ন ইন এ ডার্ক রুম। মানে একটা অন্ধকার ঘরে একটা হেলিকেন নিয়ে আপনি ঘুরবেন, ঘুরে দেখবেন ওখানে কি কি আছে, সেখান থেকে বেরিয়ে এসে আপনি ঘরের আলো জ্বালবেন, মানে আপনার ঘরে গিয়ে, তারপর বলতে হবে যে কি কি দেখলেন সেটা এসে বলতে হবে। তো এটা যদি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়, ওই অন্ধকার ঘরটা হচ্ছে একজন লেখকের মনন জগৎ, যে জগতে তার চরিত্র থাকে, সংলাপ থাকে, কাহিনী থাকে, তার তত্ত্ব থাকে, বিস্তারিত প্লট, সাবপ্লট সবই থাকে। এবং যার মনন জগৎ যত স্ট্রং, তার উপন্যাস ওইভাবে আমরা বাজারে দেখতে পাই। তার আগে বলি, এটি একটি প্রকাশনা উৎসব। তো এই ধরনের প্রকাশনা উৎসবকে বলা হয় লিটারেরি হিট। আমরা যদি বাংলা করি, তার মানে লিটারেরি নিতম্ব প্রদেশ। একটি মানব দেহ যেরকম অর্ধাঙ্গ এবং অর্থাৎ উচ্চাঙ্গ এবং নিম্নাঙ্গ, ওই দুটো অঙ্গ কিন্তু কানেক্টেড হয় ওই নিতম্ব প্রদেশে। তা আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে লেখক এবং পাঠক, তারা দুজন কানেক্টেড হলো এই প্রকাশনা উৎসবে। অতএব আমি বলতে চাই, আজকের এই লিটারেরি নিতম্ব প্রদেশে আপনাদের স্বাগতম। তো আমি মূল প্লটে যাব না, কারণ সিঙ্গেল মাদার নিয়ে অনেক কথা হলো। আমি একটু লেখককে অ্যানালাইসিস করতে চাই। তার অনেক সাবপ্লট আছে। মাঝে মধ্যে মনে হয়েছে এই সাবপ্লট গুলা আসলে এক একটা গবেষণাগার। মনে হচ্ছে একজন সামাজিক গবেষক, কখনো মনে হয়েছে তাকে একজন কবি, কখনো মনে হয়েছে তিনি একজন উদ্ভিদ বিদ্যাবিদ, আবার মনে হয়েছে না প্রাণীবিদ্যাবিদ, কখনো মনে হয়েছে একজন রোমান্টিক মানুষ, কখনো মনে হয়েছে এই সমকালের একজন রাজনীতিক। আসরটা অনেক বড়, পরিসরটা অনেক ছোট, বিশেষ করে সময়ের কথা বাড়াতে চাই না, তবু কিছু না বললে
তার প্রতি অবিচার হবে, তো আমি সবার সামনে তার প্রতি অবিচার করতে পারি না। যেমন ধরুন কিছু ডায়াগনোসিস হয়েছে, মনে হচ্ছে তার একটা প্যাথোলজি সেন্টার। যেমন একটা বলি, একটা চরিত্র মিরাজ সাহেব, যে মিরাজ সাহেবকে আপনারা বিকালে ওইরকম একটা বদ চরিত্রের মানুষ দেখবেন এই ড্যানফোর্থ রাস্তায়, যেদিকে ভদ্র মানুষ যেতে পারে না, তারা একটা ইভিনিং টিজিং করে, সাইলেন্ট টিজিং। এটা এমন একটা লুক দেয় যাওয়া যায় না, ওই ধরনের একটা চরিত্র। এই সিঙ্গেল মাদার একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখানে কায়দা বেকায়দা করে তার শরীরটা স্পর্শ করার চেষ্টা করছিল, পা দিয়ে হোক আর হাত দিয়ে হোক। এই বদ চরিত্রটাকে সৃষ্টি করার জন্য একজন সৃষ্টিকর্তা হিসাবে আপনাকে আমি অভিনন্দন জানাই। আরেকটি চরিত্র, সেটি হচ্ছে এই সিঙ্গেল মাদারের সন্তান ছেলে রিফাত। রিফাত এই সিঙ্গেল মাদারের যখন বিয়ে হলো, অর্থাৎ সেকেন্ড ম্যারেজ, বাসর রাতে তার স্বামীকে হত্যা করেছে তার ছেলে রিফাত। তো এই রিফাত, আসলে রিফাতের কিন্তু কোনো দোষ নেই, এই অপরাধটা সে পেয়েছে আমাদের সমাজ থেকে। স্কুলে বাচ্চাদের পকেটে সিগারেট পাওয়া যায়, বাচ্চাদের পকেটে বাচ্চার মায়েরা ড্রাগ পেয়ে যায়, তারা বিয়ার স্টোরে যায়, তারা এই পয়সা জোগান আনার জন্য কখনো কখনো ওই গাড়ি চুরি টিমের সাথে জড়িয়ে থাকে। এই যে ডায়াগনোসিস গুলা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। তারপর মন্টু, ওই যে মন্টু, এই উপন্যাসটা কিন্তু শেষ হয়েছে, মন্টু মিছিল নিয়ে যাচ্ছে, এতদিন মগবাজি করেছে, রাজনীতি করে, জেল থেকে ছাড়া পেয়েছে, মিছিল নিয়ে যাচ্ছে, উপর থেকে নাজমা থুতু দিয়েছে এবং থুতু দিয়েই তার বইটা শেষ করা হয়েছে। এটা একটা পলিটিক্যাল থুতু, আমি সেই থুতুটাকে অভিনন্দন জানাই। একটা এটা সৃষ্টি করার জন্য অসাধারণ। তারপর এই যে পিয়াল, যে পিয়ালের সাথে তার দ্বিতীয় বিয়েটা হলো, পিয়াল এত ভালো মানুষ, তার ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে তার অপমান বলতে হোক, যে কোনো ভাবে হোক, তার টেলিফোনটা বন্ধ, তার ফেসবুক বন্ধ, সবই বন্ধ। মা তার ঠিকানা পায় না, খুঁজে পায় না। এই যুগে এসে মা বাংলাদেশ থেকে ডাক যোগে চিঠি লিখেছে, সেই চিঠি পিয়াল পেয়েছে। এই ধরনের ঘটনাটি আনার জন্য আপনাকে আবারও একটু ধন্যবাদ জানাই। তার আমি শেষ করে দিচ্ছি। তার আর কিছু প্রশ্ন আছে পাখির কাছে। পাখি বিহঙ্গ, আপনারা জানেন যে পাখি তো আকাশে উড়ে, সেই পাখির কাছে তার প্রশ্ন, পাখিরাও কি বিধবা হয়? পাখিদেরও কি সিঙ্গেল মাদারের মতো যন্ত্রণা বয়ে বেড়াতে হয়? পাখিরা কি আমাদের মতো বেদনা সইতে পারে? তাদেরকে কি সমাজের টিটকারি সহ্য করতে হয়? এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের জবাবে আমি দুটো উত্তর দিব। একটি প্রশ্নের উত্তরে, একটি হচ্ছে রবীন্দ্রনাথ যখন কাচারি বাড়িতে জমিদারগিরি করতেন, হঠাৎ করে উনি একদিন দেখতে পাচ্ছেন একটা চাতকি পাখি অসম্ভব করে ডাকছে দুদিন ধরে। উনি একটা তদন্ত কমিটি করলেন, কেন এটা হচ্ছে। দেখা গেল তারই ছেলে রবীন্দ্রনাথ গুলি করে ওই চাতকি পাখিটাকে, চাতককে মেরে ফেলেছে। চাতককে মেরে ফেলাতে চাতককে হারিয়ে কান্নাকাটি করছিল। রবীন্দ্রনাথ রাইট ওয়ে ডিক্রি জারি করেন, অত্র এলাকায় পাখি শিকার নিষিদ্ধ করা হলো। 2 নম্বর জবাব, সেটা আমার সন্ন্যাসী আকবর হোসেনের কথা থেকে বলি। একটা পাখি যখন বেদনাগ্রস্ত হয়, সেই ওই অনন্ত আকাশে ছুটে যায়। অনন্ত আকাশে ছুটে গিয়ে তার পাখা দিয়ে উড়ে উড়ে সেই বেদনাটা ওখানেই হারিয়ে আসে, আবার ফিরে আসে নতুন জগতে। আপনারা ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ সুজিতদা। বরাবরের মতোই আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের সুজিতদা যখন কথা বলা শুরু করেন, সেখানে এত সিমিলি মেটাফর, এত কিছু চলে আসে যে মানে মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া কোনো উপায় থাকে না। আমি এবারে রংপুরের কৃতি সন্তান আতোয়ার রহমানকে মঞ্চে ডেকে নিচ্ছি। তিনি পেশায় একজন সাংবাদিক এবং জনপ্রিয় সংবাদপত্র বাংলা কাগজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দেশে শিক্ষকতা করেছেন। তার পড়াশোনা ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, মূলত ছোট গল্প ও কবিতাই তার আগ্রহের বিষয়। 2015 সালে প্রকাশিত তার প্রথম গ্রন্থ ছোট গল্পের বই যাপিত জীবন, যা যথেষ্ট জনপ্রিয়তা পায়। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আতোয়ার রহমানকে। গ্রন্থকর্মী, পাঠক এবং লেখক অনেক গুণীজন এখানে আছেন, সবাইকে শুভেচ্ছা। উপস্থাপক আমাকে
পরিচয় করে দিলেন রংপুরের কীর্তি সন্তান। আমার কীর্তি সন্তান না, তোমার রংপুরে কাকতালীয়ভাবে আমাদের লেখক, আজকের লেখক যার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি, সেই লেখক জাকারিয়া মহিন ভাই। আমরা একই স্কুলে পড়তাম, রংপুরের রবার্টসনগঞ্জ হাই স্কুলে। যদিও স্কুলে উনি আমার কিছু অনুজ ছিলেন, কিন্তু অন্যান্য অনেক দিক দিয়ে উনি আমার সিনিয়র বলা যায়। যেমন আমি ছোট গল্প লিখি, উনি লেখেন উপন্যাস। আমি কানাডায় আসছি 2010 সালে, উনি আসছে 2003 সালে। এরকম আর অনেক লিস্ট দেওয়া যাবে, ওই দিকে যাচ্ছি না। উনি আমরা একই স্কুলে পড়ছি জন্য যে আমি ওনার শুধু কাছে ছোলা প্রশংসা করে দেবো তা না। বইটার বিষয়ে আমি একটু আলোচনা করি। এটা তো সিঙ্গেল মাদার গল্প। এটার ইতিমধ্যে আমরা সারাংশটা আমরা জেনে গেছি, যেটার পটভূমি আমাদের টরন্টো। এবং সিঙ্গেল মাদার আমরা তো সবাই জানি, সিঙ্গেল মাদার নিয়ে আমাদের। আর জাকারিয়া ভাই যেহেতু সোশ্যাল ওয়ার্কে এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, ওনার জন্য এই লেখাটা খুবই সুন্দর, তার জন্য সহজ এবং সুন্দর হয়েছে। ও আরেকটা কথা, যে পটভূমি এইটা আবার হলো বগুড়া। উনি তো হলো বগুড়ার সল, স্বাভাবিকভাবে ওখানকার নামগুলো আপনারা যদি একটু সুন্দরভাবে দেখবেন, একবার বগুড়ার নামগুলো এরকমই হয়। আমি সামারি স্বল্প সময়ে আমি শুধু অল্প কিছু এটা একটু আলোচনা করে আমি অন্যদিকে যাব। জাকারিয়া মহিনের সিঙ্গেল মাদার উপন্যাসটি মূলত একজন অভিবাসী মায়ের সংগ্রাম, আত্মমর্যাদা, ভালোবাসা, বেঁচে থাকার লড়াইয়ের গল্প। আমরা অবশ্য সবাই জানি চাইনিজ জিনিস আর এই প্রবাসী দাম্পত্য জীবন বেশি দিন টিকে না, বা কোনো মতো মেনটেন্যান্স করলে, ঠিক মতো মেনটেন্যান্স না করলে ঠিক মতো বেশি দিন চলে না। এবং একটা প্রথমটার জন্য যেমন স্ক্রু ড্রাইভার দরকার, পরেরটার জন্য দরকার সমঝোতা, ধৈর্য এবং একগোছা ফুলের তোড়া। তো সেই জিনিসটা এখানে আছে। তো আমি যেটা আমি পড়তে গিয়ে আমি অল্প সময় পাইছি, পড়তে গিয়ে যেটা দেখেছি, জাকারিয়া মহিন ভাই যেভাবে চরিত্র চিত্রণ করেছেন, যেমন মূল চরিত্র রুহিকে উনি যে এত সুন্দরভাবে চরিত্র চিত্রণ করেছেন, আসলে এই বিষয়টা তো খুব কমন। আমি একটু গল্প লিখি, তো এরকম আমিও দুই একটা গল্প লিখেছি এখানে, বাংলা কাগজ পত্রিকায় দু একটা ছাপা হয়েছে। যেমন একটা আছে পুনর্মিলন, অনেকটা সুব্রতদা যেমন বললো যে উনি এই বিষয়টা হলো একটা প্রবন্ধ লিখতেন, আমি এই বিষয়টা নিয়ে একটা ছোট গল্প পর্যন্ত দৌড়াবো, এর উপরে আমি পারবো না। উনি সুন্দরভাবে একটা উপন্যাস করেছেন, সেই জন্য জাকারিয়া ভাইকে একটা আমরা সবাই মিলে তাকে আন্তরিক অভিবাদন জানাই, হাততালি দিই। কারণ একটা বই লেখা খুব কষ্টকর। এই প্রবাস জীবনে যে উনি এত কিছুর পরেও একটা বই লিখেছেন, এবং আমাদের জন্য, এবং আমরা সবাই জানি যে বইটা শুধু একটা সাধারণ এই সিঙ্গেল মাদার না। এখানে বইটা যদি আমরা দেখি যে রুহি তার সমগ্র স্ট্রাগলের মধ্য দিয়ে সে কিন্তু পরাজিত না হয়ে ঘুরে দাঁড়াচ্ছে। এই ঘুরে দাঁড়াটাই হলো শক্তি, এবং রুহি প্রচন্ড শক্তিশালী। এবং এই চরিত্রটা চিত্রণ করা, এটাই একটা উপন্যাসিকের জন্য একটা কৃতিত্বের কাজ। উনি একটা সার্থক উপন্যাসিকের মতো এটা তৈরি করেছেন। এমনি আমরা পত্রপত্রিকায় যেরকম দেখি সেইভাবে না। এর মধ্যে তো আপনারা দেখলেন যে সিঙ্গেল মাদার হওয়ার জন্য একটা টেবু, সেই টেবুটাও উনি ভেঙে দিয়েছেন। আমি শুধু বেশি সময় নেব না, আমি বইটা পড়তে গিয়ে যেটা দেখলাম যে আমরা আসলে কি করি, আমরা একটা গল্প বা একটা কবিতা বা একটা উপন্যাস বা একটা নাটক বা একটা সিনেমায় বলি, বা ধরেন এখন বিশ্বকাপ খেলা হচ্ছে, একটা খেলাই দেখি, কিন্তু কি উদ্দেশ্যে দেখি? একটা শব্দ বা একটা বাক্য বা একটা সংলাপ অথবা একটা ঘটনা যেটা আমাদেরকে দোলা দিয়ে যায়, আমাদের চিত্তে দোলা দিয়ে যায়। এই দোলাটাই হলো আসলে চিত্তের খাবার, যা পেয়ে সে প্রশান্ত হয়, চিত্তটা আমাদের প্রশান্ত হয়। এবং এটাই পরবর্তীতে শারীরিকভাবে আসলে মানুষ প্রশান্তি পায়। প্রশান্তিটাই আমাদেরকে টেনে নিয়ে যায় একটা সুন্দর জীবনে, একটা সুন্দর বেঁচে থাকার দিকে। এবং এই বইটার মধ্যে সেই ধরনের কিছু জিনিস আছে, আমি একটু ওখান থেকে দু একটা আলোকপাত করবো। যেমন রিফাতের বিষয়টা, রিফাত আমরা জানি যে রিফাত এখানে যেটা হয় সিঙ্গেল মাদার বা আমাদের যখন বিচ্ছেদ হয়, আসলে বেশি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের শিশুরা। রিফাত এখানে ক্ষতিগ্রস্ত, তিথি ক্ষতিগ্রস্ত। তার কারণ কতটা সামাল দিবে রুহি, সিঙ্গেল মাদার রুহি,
তার অফিস করতে যায়, অফিসে চাকরি চলে যায়। রিফাতের দাঁতের অসুখ হয় বা তুইতির দাঁতের চিকিৎসা, অন্য অনেক বারবার কি বাসা বদলাইতে হচ্ছে, তো অনেক কিছুই হয়। তো যাই হোক, কিন্তু রিফাত কিন্তু আসলে আবার বাবার প্রতি ভক্ত হতে পারে স্বাভাবিকভাবেই। আর রুহির যেটা চরিত্র, যেটা জাকারিয়া ভাই চিত্রণ করেছেন, ওই দিকটা আমাকে খুবই ভালো লেগেছে, যে উনি কিন্তু সন্তানের উপর যাতে ইম্প্যাক্টটা না বেশি না পড়ে চেষ্টা করেছে সর্বতভাবে। যেমন সে কখনো তার বাবার সন্তান নেগেটিভ কোনো ধারণা তাকে দেয়নি, আবার সন্তানও বাবাকে ভালোবাসে, সে দেখার সুযোগ দিয়েছে। যাই হোক, যখন সাগর, রুহির স্বামী সাগর মারা যায়, তখন রিফাতের উপর কি প্রতিক্রিয়া পড়ে সেটা সুন্দরভাবে বলছেন যে বাবার মৃত্যুর পরপরই রিফাতের একাডেমিক ক্যারিয়ার ভয়ানক বিপর্যয়ের মুখে পড়েছে। ক্রিকেট খেলায় যেমন কোনো একজন ভালো ব্যাটসম্যান অনাকাঙ্ক্ষিতভাবে আউট হয়ে গেলে সেটিকে ম্যাচ হেরে যাওয়ার টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হয়, তেমনি ভালো ছাত্র রিফাতের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হচ্ছে প্রিয় বাবার মৃত্যুর ঘটনাটি। বাবার মৃত্যুর পরে রিফাত ভীষণভাবে ভেঙে পড়েছিল। আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি জাকারিয়া ভাইয়ের বইয়ের সফলতা কামনা করি। আমি আর একটু কথা বলে দিতে চাই যে আসলে যেখানে আমরা যারা লেখালেখি করি, আমরা তাদের একটা বই আমরা কিনে তো তাদেরকে অন্তত উৎসাহ দিতে পারি, তাদেরকে নির্ভরতা বা তাদেরকে যত্ন, তাদের পরিচর্যারও দরকার আছে। এই জন্য আমরা 10 টাকা বা 20 টাকা $20 খরচ করে বই কিনতে পারি। আমরা কিন্তু আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা যদিও দুঃখজনকভাবে কম, এবং আমরা দেখি যে বাংলাদেশিদের মধ্যে বই কেনার প্রবণতা কম, এবং দুঃখজনকভাবে কানাডায় আমরা যারা আছি এখানে আরো বেশি কম। এটা আমরা ভেঙে ফেলার চেষ্টা করবো। ধন্যবাদ, আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আকবর রহমান আপনাকে, আপনার এই পুঙ্খানুপুঙ্খ বই নিয়ে আলোচনা করে শোনানো, নিজের আপনার ফিলিংসটা তার সাথে সংযুক্ত করা, সবকিছু মিলিয়ে চমৎকার একটি পরিবেশনা ছিল। আমরা এবারে মুভিং ফরওয়ার্ড টুয়ার্ডস রোকসানা পারভিন শিমুল। মঞ্চে ডেকে নিচ্ছি কবি রোকসানা পারভিন শিমুলকে। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ এলোমেলো ভাবনা প্রকাশিত হয় 2020 সালে। 2020 সালে ঢাকার অমর 21 বইমেলায় বইটির কবিতাগুলো মূলত প্রেম ও প্রকৃতি নিয়ে লেখা ছিল। এরপর 2023 সালের বইমেলায় প্রকাশিত হয় তার লেখা প্রথম গল্পগ্রন্থ, গল্পগুলো মনের তাকে ছিল। 15টি ছোট গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে। তার লেখা গল্পগুলো জীবন থেকে নেয়া। তিনি গল্প কবিতার পাশাপাশি সমসাময়িক ঘটনার উপরও লিখতে পছন্দ করেন। শুনে নেওয়া যাক তার থেকে বইটি সম্পর্কে। হ্যাঁ, 3টা কবিতার বই প্রকাশ পেয়েছে পর্যন্ত, আর একটা গল্পের বই। আর জাকারিয়া ভাইয়ের সাথে আমার আসলে পরিচয় প্রায় 2020 থেকে, কারণ ওই সময় উনি লিখতেন পরবাসী ব্লগে, আমিও লিখতাম পরবাসী ব্লগে। তখন থেকে জাকারিয়া ভাইয়ের সাথে পরিচয় আমার আসলে 2020 সালে লেখার মাধ্যমে। তো ওনার লেখাগুলো আমার সবসময় পছন্দ হতো, মানে তখন থেকেই। ওনার হোমলেস বইটা থেকে আমার আসলে পরিচয়। হোমলেস মনে হয় জাকারিয়া ভাইয়ের হোমলেস বইটা থেকে আমার ওনার সাথে আসলে লেখার মাধ্যমে পরিচয়। ওনার প্রথম উপন্যাস ছিল সম্ভবত সেটা। আমি পরবাসী ব্লগ উনি নিয়মিত লিখছিলেন, আমি ওই সময় লিখতাম তখন থেকে। তো আলটিমেটলি জাকারিয়া ভাইয়ের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়, যে উনি মানুষের খুব কাছ থেকে দেখতে পারেন। ইভেন ওনারা যেহেতু সোশ্যাল ওয়ার্কের সাথে কাজ করছেন, উনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছেন, তো আলটিমেটলি আমাদের সমাজ নিয়ে, আমাদের আশেপাশের দৃশ্য নিয়ে উনি আসলে চিন্তা করেন, দেখেন, এবং খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করেন যে কোথায় কি ঘটছে। এই যে সিঙ্গেল মাদার বইটা লিখেছেন, আসলে আমি যখন পড়ছিলাম বইটা তখন মনে হয়েছে যে আমি আমার চোখের সামনে অনেককে দেখতে পাচ্ছি। আমাদের আশেপাশে এত এত মানুষ আছে, আমাদের এত বন্ধু আছে যারা একা স্ট্রাগল করছেন সিঙ্গেল মাদার হিসাবে। অথবা আমি যদি বলি যে আসলে আমরা যারা হাজবেন্ডের সাথে আছি, তারা কি আসলে পুরো সাপোর্ট পাচ্ছি? তারা কি মানসিকভাবে আমরা মাঝে মাঝে মনে করি না আমরাও তো সিঙ্গেল মাদারই? কারণ একজন মেয়ে আর একজন ছেলে যখন লেখালেখি করছেন, বা তাদের চিত্র কিন্তু ভিন্ন। ইভেন একজন মা যখন জব করছেন, একজন বাবা যখন জব করছেন, সেখানে কিন্তু ছেলেরা যেভাবে সাপোর্ট পাচ্ছে, তাদের একটা জব থাকে, কিন্তু মহিলাদের কিন্তু 24 আওয়ার জব থাকে। তো আলটিমেটলি মনের দিক থেকে আমি বলতে গেলে বলবো যে আসলে প্রত্যেকটা মহিলাই আসলে সিঙ্গেল মাদার।
কারণ তার একা একা অনেক স্ট্রাগল করতে হয় যখন সে তার একটা বাচ্চাকে দেখে, একটা জব করে, বাসায় এসে কাজ করে, আলটিমেটলি কতটুকু সাপোর্ট পাচ্ছেন একজন মা। এখন আমি যখন জাকারিয়া ভাইয়ের বাসায় গিয়েছিলাম তখন ভাবির সাথে কথা হচ্ছিল। ভাবি খুব মানে খুবই আন্তরিক একজন মানুষ, দেখছিলাম ওনার সংসারটা, খুবই গোছানো মানুষ। তো আমি জিজ্ঞেস করছিলাম, ভাবি ভাই কতটুকু হেল্প করে, আপনি তাকে কিভাবে হেল্প করেন? বলে কি আসলে সে এত বিজি থাকে যে সে আমাকে আসলে হেল্প করার মতো সময় পায় না, বা আমি তাকে আরো বেশি চেষ্টা করি যে সে অন্যান্য কাজগুলোতে বেশি যুক্ত থাকুক। তো ভাবি কিন্তু নিজেও জব করে। তো এই যে যারা আমরা সংসার করছি, হাজবেন্ড নিয়ে আছি, তারা কতটুকু সাপোর্ট পাচ্ছে, তারা কি সিঙ্গেল না, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আর এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে জাকারিয়া ভাই যে জিনিসটা উল্লেখ করেছেন যে সিঙ্গেল মাদার বা যেখানে সন্তান না থাকে বিশেষ করে, সেখানে কতটুকু স্ট্রাগল করেন একজন মা, একজন প্রতিটা মুহূর্তকে ফেস করার জন্য। ঠিক আছে, যে তার বাচ্চাকে সে যখন কারোর সাথে কথা বলেন তখন কিন্তু বাইরের মানুষগুলো তাকে কিভাবে দেখে, সে সাজলে কিভাবে দেখে, সে হাসলে কিভাবে দেখে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তাকে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, কারণ সে একা সবকিছু স্ট্রাগল করছে, তারপর আবার আশেপাশের মানুষের কথা, সমালোচনা, সেগুলো কিন্তু সহ্য করতে হচ্ছে। তো আমি বলবো যে সিঙ্গেল মারা আছেন, কাজ করে যাচ্ছেন, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছেন, তারা আরো অনেক দূরে গিয়ে যাবেন। ইভেন সমাজ লৌকিকতা আসলে কিছু যায় আসে না, তার মনের দিক থেকে ভালো থাকাটা কিন্তু সবচেয়ে বড় কথা, তার বাচ্চাটাকে সাপোর্ট দেওয়া সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে সবচেয়ে। এবং যে ছেলেগুলো আছেন যারা হাজবেন্ড হয়ে আছেন, যারা বন্ধু হয়ে আছেন, সবাই তাদের পরিস্থিতি অবস্থাগুলো বুঝে কথা বলার চেষ্টা করলে মনে হয় ভালো হয়। কারণ দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু নিতে পারি না, কারণ আমরা জব শেষে বা যে পরিস্থিতির মধ্যে আছি সেগুলো ফেস করার পরে যখন কারো কণ্ঠ করুণা বা কারো কণ্ঠে কোনো অশ্লীল কথা শুনতে পাই, সেগুলো আসলেই ভালো লাগে। তো আলটিমেটলি আমি চাবো প্রত্যেকটা মেয়ে সামনে এগিয়ে যাক, মাথা উঁচু করে বাঁচুক, আর আমাদের বাচ্চাগুলো আমাদের হাত ধরে অনেক দূরে এগিয়ে যাক। তারা কখনো যেন রিফাতের মতো কোনো অবস্থায় না পড়তে হয়, তাদেরকে দোটানায় না পড়তে হয় মা বাবার এই বাজে সম্পর্কগুলো থেকে। আর সুস্থ সম্পর্ক পরিবেশ দেওয়াটা কিন্তু সবচেয়ে বড় কথা। সেখানে একজন মা যখন স্ট্রাগল করেন, হাজবেন্ডের সাথে ঝগড়া করছে, প্রতিদিন বাচ্চাগুলো দেখছে, সেরকম অবস্থা থেকে না থেকে বরং মাথা উঁচু করে একা বাচ্চাটা অনেক ভালো। আশা করি যারা আছেন সিঙ্গেল মাদার বইটা পড়বেন, কিনবেন। আসলে আমরা কিভাবে একজন রাইটারকে সাপোর্ট করতে পারি, সেটা হচ্ছে যে তার একটা বই কিনে যদি আমরা পড়ি এবং তার একটা ছোট করে হলে একটা রিভিউ দেই, অনেক বড় পাওয়া তাদের জন্য। ধন্যবাদ সবাইকে। রোকসানা পারভীন শিমুল আপনাকে। আসলে আমরা এই বইগুলো নিয়ে অনেক কথা শুনছি এবং শুনে যাব আমাদের অনুষ্ঠানের শেষ অবধি। এখন আমি একটু অন্যরকম একটা ভাইব দিতে চাচ্ছি। আমরা তো সাধারণত এই যে বইতে কি লেখা আছে সেটা নিয়ে বলছি, এবং আমরা বলছি বইটি সম্পর্কে কথা। এই যে শিমুল আপু এখন বলে গেলেন সমাজের বিভিন্ন পরিবেশগত বিভিন্ন কথাগুলো, সেগুলো আমাদেরকে আমাদের চিন্তা করতে সাহায্য করে। কিন্তু এখন একটু অন্যরকম বিষয় হবে। এখন আমরা মঞ্চে ডেকে নিব একজন সিঙ্গেল মাকে। আমরা শুনবো তার জীবন যুদ্ধের কথা। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জোবায়দা গুলশানা রাহেনাকে তার জীবনের গল্প বলবার জন্য। অশেষ ধন্যবাদ প্রিয় সঞ্চালক। শুভ সন্ধ্যা। আজকের এই মহতী সন্ধ্যার সম্মানিত সভাপতি, উপস্থিত গুণীজন, মিডিয়া ব্যক্তিত্ব এবং আপনারা আমাকে শুনছেন, আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি এখানে একদমই নতুন, আমি একটু পরিচয় দিই আপনাদের কাছে। আমার নাম জুবাইদা গুলশানা, কিন্তু আমি লেখালেখির ক্ষেত্রে আরেকজন সনাতন লেখিকা ছিলেন, এই জন্য আমি নিকনেম ব্যবহার করি জুবাইদা গুলশানা রাহেনা আমার লেখালেখির ক্ষেত্রে। আমি বাংলাদেশ থেকে 2024 সালে এসেছি। আমি ওখানে অধ্যাপনা করতাম 34 বছর, আর আমার বেশ কিছু বই পাবলিশ হয়েছে, লেখালেখি করি। এখানে হঠাৎ জীবনের গল্প তো অনেক বড়। আজকে
আমি এসেছি আসলে সিঙ্গেল মাদার দর্পণে আমি আমার প্রতিবিম্ব দেখার জন্য এসেছি। আমি আমাকে চিনতে এসেছি। অনেক গুণীজন অনেক চমৎকার করে বলে গেছেন, আপনাদের কথায় চোখে পানি এসে গিয়েছে। তা আমি আজকের যে সিঙ্গেল মাদার স্রষ্টা লেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, আমি লেখককে আগে কখনো দেখিনি, তার অনেক গল্প শুনেছি এবং তার ফেসবুকে আমন্ত্রণ পেয়েছি এবং আমার সামনে আছেন প্রিয় আপু কবি লেখক তসলিমা হাসান, যিনি আমাকে খুব আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি এখানে এসে ঋদ্ধ হয়েছি, অনেক গর্বিত, অনেক আনন্দিত এত গুণী মানুষের মধ্যে আসতে পেরে। কারণ আমি এসেছি এখানে 1 বছর 10 মাস, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি কিন্তু চোখ ভরেছে মন ভরেনি। মন ভরেছে কয়েকটা প্রোগ্রামে, যেমন আমি বইমেলাতে গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি পিকনিকে গিয়েছি, এখানে এসেছি। এই 3টা প্রোগ্রাম আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। তো আজকে আমি জীবনের গল্প তো অনেক, এখানে আমরা জাকারি ভাই সম্পর্কে বলার কথা। তো সিঙ্গেল মাদারের যে বিষয়গুলো চলে আসছে, আমি বইটা পড়িনি কিন্তু আমার অনুভূতি এইটাই যে আমার আব্বা ছোট সময় যেমন ঈদের জামা এনে দিতেন, ব্যাগের মধ্যে কেমন জামা আছে দেখার জন্য যে একটা আগ্রহ, ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হতো, সেরকমই যে সিঙ্গেল মাদার কি আছে এখানে তো আমি আমার চেহারা দেখব। আমার হাজবেন্ড উনি একজন লেখক ছিলেন, আবিদ হোসেন। উনি 2008 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। তখন আমার বাচ্চা খুব ছোট ছিল, 18 বছর আগে। এখন তারা বড় হয়েছে। আমার ছেলে এখন ইঞ্জিনিয়ার, টরন্টোতে আছে, আমেরিকার চাকরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সে আমেরিকা চাকরি করে, ডক্টরদের সফটওয়্যার নির্মাণ করে, ডক্টররা যে অপারেশন করে সেগুলো। তো আমার একজন সিঙ্গেল মাদার কথাটার সাথেও একটা সম্মান জড়িত আছে, কিন্তু আমি কখনো এই সম্মানের জায়গাটুকু পাইনি। আমি শুনেছি হেনা তো বিধবা হয়েছে, আমি শুধু বিধবা না আমি পরিচিত ছিলাম, কিন্তু আমি তো আমার স্বামীকে গলা টিপে হত্যা করিনি, কিন্তু আমাকে বিধবা হিসেবে সবসময় পরিচিত ছিল। কিন্তু সিঙ্গেল মাদারটা আমি খুব রেসপেক্ট মনে করি। আমি বাংলা করলে বলবো সংগ্রামী মা, একজন সংগ্রামী মা। আমি শুধু স্ত্রী ছিলাম না, আমি তো একজন মা ছিলাম। আমি জীবন যুদ্ধে আমি হারিনি। আমার একজন সিঙ্গেল মাদার, আপনার সবাই এটা সবার কাছে দৃশ্যমান। আমি আমাদের প্রিয় সুলেখক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনকে বলবো, আপনি যে প্লটটা নির্বাচন করেছেন একজন পুরুষ হয়ে একজন নারীর সেই অত্যন্ত সংবেদনশীল জায়গাটাকে আপনি আইডেন্টিফাই করেছেন, আপনি চিহ্নিত করেছেন, আপনি ভেবেছেন, লিখেছেন, বইটাকে আলোর মুখ দেখিয়েছেন। আমি আপনাকে স্যালুট করি, আমি মাথা উঁচু করে আপনাকে সম্মান জানাই। এবং আপনি চাইলে, আপনি যে প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন, আপনি এখানে চাইলে আপনি সিঙ্গেল মাদার 1, সিঙ্গেল মাদার 2, সিঙ্গেল মাদার 3 সিরিজ আকারে আপনি প্রকাশ করতে পারবেন। কখনোই আর চাহিদা কমবে না, আমি বিশ্বাস করি। এবং আমি এখানে অনেক কথা একজন সিঙ্গেল মাদার যেমন পরিবারে নির্যাতিত, সমাজে নির্যাতিত, তার চাকরির ক্ষেত্রেও সে নির্যাতিত। আমার অনেক প্রমাণ আছে। আমি এখন, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি এখন কিছু স্মৃতি কথা লিখতে গিয়ে লিখি, কিন্তু লিখে কাউকে ছোট করা হয়। কত মানুষকে ছোট করব, তাদের তো পরিবার পরিজন আছে। আমাদের জীবনে বাস্তবতা অনেক কঠিন। আমি এই অবস্থার মধ্যে দিয়ে না গিয়েছে সে কখনোই বুঝতে পারবে না। কারণ একটা সমুদ্রের মধ্যে যে শ্যাওলা থাকে, এদিকে তুফান আসে, ওদিকে তুফান আসে, কোন দিকে যাবে? আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি একদম পাথরের মধ্যে ছিলাম, আমি কাঁদিনি। কারণ আমি তো শিক্ষা, আমি 3টা মাস্টার্স করেছি। আমি কাঁদিনি, আমি চিন্তা করেছি আমি কাঁদলে আমার বাচ্চাদের মন ছোট হয়ে যাবে। আমার হাজবেন্ডের যখন ক্যান্সার ধরা পড়ে তখন তারা 6 থেকে 7-এ উঠছে কেবল। তখন ওর বাবা বললো যে আমার তো ক্যান্সার হয়েছে, তোমার নানুর যে অসুখটা হয়েছিল সেইটাই হয়েছে, হয়তো আমি কিছুদিন বাঁচতেও পারি, নাও পারি।
তোমার আম্মু মারা গেলে আমি তোমাদের মানুষ করতে পারতাম না, কিন্তু আমি মারা গেলে তোমার আম্মু তোমাদের মানুষ করতে পারবে, মার কথা শুনবা। তো আমার ছেলেটা পাশের রুমে এসে আমার বললো, আম্মু আমাদের কি ছোট বাসায় চলে যেতে হবে? আমার এখন কথাটা মনে আছে, কিন্তু আমি 16 বছর বাংলাদেশে ছিলাম। তো 16 বছর আমি ওই বাসাতেই ছিলাম। আমি গাড়িতে করে বাচ্চাকে স্কুলে পাঠিয়েছি, আমি আমেরিকায় পড়তে পাঠিয়েছি, কানাডাতে পড়তে পাঠিয়েছি উইদাউট স্কলারশিপে। আমি দিন রাত পরিশ্রম করেছি, আমি 2 ঘন্টা ঘুমাই, আমি লেখালেখি করি, প্যারালাল করে কাজ করি, কারণ আমি মাথা নিচু করি নাই। আমার শত্রুপক্ষ যখন আমার চারিদিক থেকে আটকাই দেয়, তখন আমি আরো অনেকটা পথ আমার খুলে যায়, কারণ আমি মাথা নিচু করার মানুষ না। আমি অনেক সময় ভাবি, আমি তো একটা শিক্ষিত মেয়ে, আমার অর্থনৈতিক মুক্তি আছে, আমার এই অবস্থা, একজন অশিক্ষিত মা কি অবস্থা। মা কথাটা যদি আমি খুব সম্মান পেব না, আমি এটা খুব রেসপেক্ট পাচ্ছি, আমি বিধবা নারী দিয়ে তো বাঁচলাম। আমি কানাডাতে যে সম্মানটা আছে, এই সম্মানটা আমি লেখককে অনেক সম্মান এবং ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে আপনি এই বিষয়টাকে নিয়ে ভেবেছেন। নারীর যে অতি সংবেদনশীল যে জায়গাটা, সেই জায়গাটা আপনি স্পর্শ করেছেন। আমি আজকে এই বইটা পড়বো ইনশাল্লাহ। আর আমি আপনাদেরকে বলবো একটু বই কেনার ব্যাপার, আমি একটা কিনেছি, আমি একটা বই কিন্তু কিনেছি $20 দিয়ে, দেখেন তো। আর আরেকটা হয়েছে যে ওই আমাদের রম্যর বিখ্যাত লেখক আছেন সৈয়দ মোস্তফা আলী, উনি কিন্তু বলেছেন বই কিনে কেউ দেউলিয়া হয় না। আর বই কেনার জন্য আমি বাংলাদেশে কিছু কিছু বই কিনে রেখে আসছিলাম যে এগুলো পড়বো, কিছু শাড়ি কিনে রেখেছিলাম, পড়বো আর কি। শাড়িগুলো পড়া হয়নি, বইগুলো পড়া হয় না, আমি এখানে চলে আসছি। তাহলে আর দেরি না, আমরা সবাই বইটা কিনে ফেলবো এবং আমরা বইটা পড়বো। আর একটা কথা বলি যে ফার্সি লেখক ওমর খৈয়ামের একটা দার্শনিক তত্ত্ব থেকে একটা অনুবাদ আছে, যেটা ওই রম্য লেখক সৈয়দ মোস্তফা আলী করেছিলেন, যে রুটি মদ ফুরিয়ে যাবে, পিয়ার কালো চোখ খোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা। যদি তেমন বই হয়, আমরা আশা করব সিঙ্গেল মাদার তেমন বই হবে, কালজয়ী হবে, টিকে যাবে এবং অনন্ত যৌবন হবে। ধন্যবাদ আমার জীবনের আংশিক গল্প শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জুবাইদা গুলশানারা হেনা আপনার এই সাহসী বক্তব্যের জন্য। রিয়েলি আমরা সবাই মিলে আপনাকে আসলে স্যালুট জানাতে পারি এবং আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনার এই জীবন কথা শেয়ার করবার জন্য। আপনি হেরে যাননি, আপনি জয়ী, আপনি একজন জয়ী এবং সেটি আমাদের গৌরব। আপনার সাথে আমরা সবাই গৌরবান্বিত বোধ করছি। আমি এবারে মঞ্চে ডেকে নিব ডক্টর জান্নাতুল নাঈমকে। ডক্টর জান্নাতুল নাঈম মূলত একজন কবি ও ছোট গল্পকার। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কবি বাসনা। তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাপানের তোয়োমা বিশ্ববিদ্যালয় এবং নারা ইনস্টিটিউট সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কানাডার রায়ারসন ইউনিভার্সিটি ও টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং, এনার্জি ম্যানেজমেন্টে একাডেমিক শিক্ষা সম্পন্ন করে বর্তমানে টরন্টো সিটি কর্পোরেশনের এনার্জি ম্যানেজমেন্টে পেশাগতভাবে নিযুক্ত আছেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ডক্টর জান্নাতুল নাঈমকে, কবি বাসনা কাব্যগ্রন্থের জননী। আমি প্রথমেই বড় করে একটা কংগ্রাচুলেশনস দিতে চাই জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন জাকারিয়া ভাইকে, তার এই বইয়ের জন্য কংগ্রাচুলেশনস, অভিনন্দন। সত্যি এটা একটা মাইলস্টোন। আচ্ছা, আমি সম্মানিত আমাদের সাহিত্যপ্রেমী সবাইকে আমার শুভেচ্ছা এই সন্ধ্যায়। আমার সঙ্গে প্রথম পরিচয়ের সুযোগ হয়েছিল জাকারিয়া ভাইয়ের আর একটা উপন্যাস থেকে, সেটা হলো স্বপ্নের ইমিগ্রেশন, এবং সেটার আয়োজনে ছিলেন আমাদের শ্রদ্ধেয় সুব্রত কুমার দাস। আমি তার কাছে কৃতজ্ঞ। আমার পরিচিত অনেক মুখী আছেন এখানে, আমি তাদেরও সান্নিধ্য পেয়েছি অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে গত বছরের আগে আমার মনে হয় উনি লিখেছিলেন হাউস হাজবেন্ড, সেটাতে আমার কিছু বলবার সুযোগ হয়েছিল এবং আমি মনে করি ফরচুনেট ইনাফ নিজেকে যে আমি এই বইটি সম্পর্কেও কিছু বলবার সুযোগ পাচ্ছি। তো ইন্টারেস্টিং হলো জাকারিয়া ভাই এমন কিছু বিষয় টাইটেল হিসাবে এনেছেন যেটা
মানে আমাদের এত মানে এলিফ্যান্টস ইন দ্য রুম, আপনি ওভারলুক করতে পারবেন, আপনি দেখতেই হবে। এই বিষয়গুলো খুব সেন্সিটিভ, কিন্তু তার চমৎকার সাহিত্য এবং শৈল্পিক কর্মের মাধ্যমে উনি তুলে ধরতে পেরেছেন। তো আমি কিছু কিছু অংশ এখানে একটু পড়ব চাকা অংশ থেকে, যার একটিতে উনি প্রথমেই বলেছেন দুই ধরনের মানুষের কথা, দুই ধরনের পুরুষ ক্যারেক্টারের কথা উনি বলেছেন, সেটা বইয়ের 24 পাতাতে। তারপর আরেকটা বলেছেন জন্ম মৃত্যুর সময় কি মিল আছে, সিমিলারিটিসটা কি, ওটা একটা চমৎকার বর্ণনার মাধ্যমে দিয়েছেন উনি। আর একটা হলো উনি ইমোশনাল চিটিং, যেটা বাইরে থাকলে বা আমরা বিভিন্ন পর্যায়ে ইমোশনাল চিটিং কিন্তু ঘটছে আমরা জানি। আর শেষমেশ আমি বলবো সিঙ্গেল মাদারের যে দুঃসময় তার কিছু অংশ। আমি কিন্তু পুরোটা বলবো না, কারণ আমি চাই সবাই পড়ুন, আপনারা জানুন, এটাকে ডিগ ডাউন করুন আরো। তো আমি জানলেও আমি বলবো না। আচ্ছা, প্রথমে আমি একটু পড়ি, যেখানে কেন্দ্রীয় ক্যারেক্টার রুহি, সাগর হলো তার হাজবেন্ড, আর এখানে রুহি কি বলেছেন, পাতা 24 পৃষ্ঠা থেকে বলছি। প্রবাসী রুহিদের মতো মহিলারা অত্যাচারী স্বামীর মার খেয়েও ভয়ে আতঙ্কে ঘাপটি মেরে সংসারে পড়ে থাকে। তারপর ধীরে ধীরে এই মহিলারা এক সময়ে সংসারের চাহিদা মেটাতে প্রবাসে সার্ভাইভাল জবে ঢুকে পড়ে। বাইরের আলোকিত পৃথিবীর সন্ধান পেয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। জোরালোভাবে না হলেও গায়ে গুই করে অত্যাচারী স্বামীদের যাবতীয় অন্যায়ের প্রতিবাদ করে। পাছে যেন পুলিশি ঝামেলায় না জড়িয়ে পড়ে, সেজন্য এক শ্রেণীর পুরুষ মহিলাদের কাজে জড়ানোর আগে বিষ দাঁত ভেঙে ফেলতে চায়। আবার প্রবাসে আরেক শ্রেণীর পুরুষ তাদের নিরীহ স্ত্রীর উপর গভীর আস্থা রাখে। এরা ভালো করেই জানে এসব দেশে যদিও নারীদের স্বাধীনতা নিরাপত্তাকে প্রাধান্য দেয়, তথাপি এদের স্ত্রীগণ ইংরেজি ভাষায় পুলিশদের সাথে কথা বলার সামর্থ্য বা স্পর্ধা দেখাতে অক্ষম। এদের দৌড় বড়জোর রান্নাঘর থেকে বেডরুম পর্যন্ত। এদের মার কাজ যাই করো, এরা স্বামীর সংসারে কচ্ছপের মতো মাটি কামড়ে পড়ে থাকবে। দুটো চরিত্র কথা বলা হয়েছে এখানে, চমৎকার করে তুলে ধরেছেন এটা। আরেকটা 41 পাতাতে উনি বলেছেন, তখন সাগরের যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পরে রুহি তার শেষ মৃত্যু সম্পাদন করে ফিরছে তার ফুপির সাথে। পরন্ত বিকেল বেলা যে বর্ণনা দিয়েছে জাকারিয়া ভাই তার এই উপন্যাসে, মেপের গাছের ফাঁক থেকে হাই রাইজ বিল্ডিং এর ছাদের উপর দিয়ে সূর্যের সামান্য কিছু অংশ দেখতে পেয়ে রুহি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে ভাবছে, সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ে সমান উপভোগ্য, অথচ মানুষের ক্ষেত্রে এরকম ঘটে না। জন্মের সময় মানুষ ঢাকঢোল পিটিয়ে মিষ্টি বিলিয়ে শিশুর জন্মকে অভ্যর্থনা জানায়, আর মৃত্যুর সময় উল্টো ব্যাপার ঘটে। শোকে মুচ্ছমান মানুষ কেঁদে কেটে মৃত মানুষের জীবিত স্বজনদের সমবেদনা জানায়। চমৎকার একটা কম্পিটিশন উনি দেখিয়েছেন এখানে ওই পরন্ত বিকেলের রুহির ক্যারেক্টারের মধ্যে। আর একটু হলো যে ইমোশনাল চিটিং এর একটা ব্যাপার উনি খুব চমৎকার করে বর্ণনা করেছেন 69 পাতাতে। এখানে উনি বলছেন যে কেন্দ্রীয় চরিত্র তিনি রুহি তার বোনের সঙ্গে যে কথোপকথন হয়েছে ফোনে, সেই অংশ থেকে একটু পড়েছেন। ঝুনু তার ছোট বোন, ঝুনু তার আপাকে যে ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করেছিল সেটা আসলে বলতে পারেনি। সো ঝুনু একটু চেঞ্জ করে কথা অন্যভাবে বলছে, কারণ জানে সে কাজটা হবে। তো সেটা তুলে ধরছেন, বলছেন নিকটাত্মীয়দের দেশের বাইরে থাকলে এই এক সুবিধে, কিনিয়ে বিনিয়ে ইমোশন তৈরি করে এটা ওটা বললেই টাকা পাওয়া যায়। প্রবাসীদের কাছে $200-400 মোটামুটি দান খয়রাতের বাজেটের মধ্যেই থাকে, কিন্তু এই পরিমাণ ডলার 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে এসে যে পরিমাণ দাঁড়ায়
তা একেবারে কম নয়। আমি লাস্ট একটু বলবো, এটা হলো ৭৮ পাতা থেকে মূল কথার বইয়ের যে টাইটেল, সেই টাইটেল প্রসঙ্গে একটু অংশ একটা সিনারিও বলছে এইভাবে। এই রহস্যের পৃথিবীতে স্বামী ছেলে মেয়ে নিয়ে যখন দম্পতিরা অবকাশ যাপনের জন্য টাকা পয়সা খরচ করে বিভিন্ন রিসোর্টে আমোদ ফুর্তি করে, উপচে পড়া সুখে নিমজ্জিত থাকে, একই সময়ে রুহিদের মতো সিঙ্গেল মাদারেরা পাহাড় সমস্যা নিয়ে উতরে উঠতে চায় ঘুরতির মতো, গোত্তাকে মুক্ত আকাশে ভাসতে থাকে। তাদেরকে একটি আশ্রয়ের সন্ধানে উন্মুক্ত হয়ে থাকতে হয়। হাউজিং এর পাশাপাশি আর্থিক কষ্ট মাঝে মাঝে সিঙ্গেল মাদার রুহিদের কাছে অসহনীয় হয়ে দাঁড়ায়। তো এরকম কিছু অনেকটা, এখন সব বলবো না, আপনারা সবাই আশা করি পড়বেন। আমি সম্মানিত বোধ করেছি, আমি পড়েছি, বাকি সবাই কিনবেন পড়বেন, আমি আরেকটি কপি কিনবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আসলে এত সুন্দর করে আপনারা সবাই পড়ছিলেন এবং বলছিলেন যে মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছিলাম। আমাদের আসলে কিছুটা লিমিটেশন তো আছে, আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের আসলে সংক্ষিপ্ত করতে হচ্ছে, সংক্ষিপ্ত বক্তব্য শুনতে হচ্ছে। আমি এবারে মঞ্চে আহ্বান জানাবো হোসনে আরা জেমিকে। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের এই উপন্যাসটি যারা পড়েছেন তারা দেখেছেন যে পাতায় পাতায় অনেক গল্পগুলোতে কিন্তু বগুড়ার আঞ্চলিক ভাষা চলে এসেছে। হয়তোবা তার জন্ম জেলা বগুড়া, সে কারণেই আমরা বগুড়ার একজনের কাছ থেকে এবার শুনে নেব জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনের বইটি সম্পর্কে কিছু কথা। মঞ্চে ডেকে নিচ্ছি কৃতি সন্তান বগুড়ার একজন মানুষ হোসনে আরা জেমিকে, যিনি একজন কবি, গল্পকার এবং আবৃত্তি শিল্পী। এছাড়া তিনি শিশুদের নিয়ে সাহিত্যকর্ম রচনা করেছেন। এবার টরন্টো বইমেলায় তার নতুন কবিতার বই ভালোবেসে বিদ্রোহ করেছি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখার জন্য 2023 সালে বামিহাল সাহিত্য পুরস্কার পেয়েছেন। 2024 সালে মুজিবুর রহমান ভান্ডারী কলেজ সম্মাননা লাভ করেন। মঞ্চে আসছেন হোসনে আরা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার ভালোবাসা। আমি এখানে বলে রাখি, জুয়েলকে আমি খুব ছোট থেকে চিনি এবং জুয়েলের বাড়িতে আমার যাতায়াত আছে। ওর বড় বোন আমার বান্ধবী। আমি জুয়েলই বলবো, হ্যাঁ আমি জুয়েলই চিনি। জাকারিয়া মাহমুদ অনেক বড় না। তো আমার এই বয়স একটা জিনিস ভালো লেগেছে যে জুয়েল বারবারই ফিরে গেছে তার শেকড়ের কাছে। বগুড়া, রহমাননগর, মালতীনগর, ঠনঠনিয়া, জেলখানা, জলেশ্বরীতলা জেলখানা। আমি যখন পড়ছিলাম তখন ওই ছবিগুলো আমার চোখে ভেসে উঠছিল। ওদের বাড়ির গলিটা, মালতীনগরে আমার বাড়ির গলিটা, তারপরে জেলখানার ধার দিয়ে করতল নদী। তো আমি একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। আর ও যে রাজনীতির বিষয়গুলো, মানে ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন 24 সবগুলোই তুলে এনেছে এই বইটার মধ্যে। বগুড়ার ভাষায়ও কিছু ব্যক্ত করেছে ও। সেখানে তার বাবা যখন ঈদের বাজার করতে যায় তখন মাংস কিনতে পারে না, মাছ কিনছে, কাতলা মাছ। তখন সে কিরে বেটা, কাতলা মাছ দিয়ে এবার আমাদের ঈদ হোক। তো এই যে শিকড়ের কাছে যাওয়া, শিকড়কে না ভুলে থাকা, টরেন্টোতে এসেও, হ্যাঁ, এটাই আমার কাছে অনেক মুগ্ধ করেছে। তো আপনারা সবাই বইটা পড়বেন, আমি কিছু বলবো না, বললে আপনারা বইটা পড়বেন। তো সবাই বইটা পড়েন, ভালো লাগবে। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ জেনিয়াপু। যদিও ট্রিক্স করে কথাটি বললেন, কিন্তু দ্যাটস রিয়েল ফ্যাক্ট যে আগে থেকে শুনে ফেললে তো বইটি পড়বার মজা থাকে না। যদিও আমরা অনেকটাই জেনে গেছি গল্প, আমি সবাইকে বলবো যে ইটস এ মাস্ট রিড ওয়ান, ইউ ওয়ন্ট ফিল বোরড। আমি এবারে খুবই সংক্ষিপ্ত বক্তব্যের জন্য মঞ্চে ডেকে নিব প্রখ্যাত আবৃত্তি শিল্পী চয়ন দাসকে। আমরা ইতিমধ্যে তার সুললিত কণ্ঠের গান শুনেছি এবং তিনি তার এই ভরাট কণ্ঠ দিয়ে দেশে বিটিভিতে খবর পাঠ করে সবাইকে মুগ্ধ করেছেন। মঞ্চে আসছেন চয়ন দাস। সম্মানিত সুধী, আমাকে 1 মিনিট সময় দিয়ে দেয়, এটা অ্যাকচুয়ালি যে কোনো বক্তার জন্য একটা অবিচার। তারপর আমি বেশি বলতে এমনিতেই প্রস্তুত না, কারণ আমি খুব ইমপ্রম্পটু, খুব ভালো বক্তা নই। যাই হোক, আমি যেভাবে ভেবেছিলাম এই বই সম্পর্কে 2-1টি কথা বলবো। অনেকে মূল বিষয়ে বিস্তারিত সামাজিক প্রেক্ষাপটে অনেক কথা বলেছেন,
কিন্তু আমার বলার বিষয়টা ছিল শুধু বইকে কেন্দ্র করে। আমি দেখেছি যে আমি প্রথমেই একজনের সঙ্গে তুলনায় এনে কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের আমাদের জীবদ্দশায়, মানে আমার জীবদ্দশায় বাংলাদেশের লেখকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখক নিঃসন্দেহে আপনারা স্বীকার করবেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কৃতিত্বটা কোথায়? আমি অনেক অনুসন্ধান করার চেষ্টা করেছি যে উনি কেন এত জনপ্রিয়। আমি জানি না, হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু আমার কাছে মনে হয়েছে হুমায়ুন আহমেদ জীবনকে যেভাবে সূক্ষ্মভাবে দেখতে পারেন, প্রতিটা চরিত্রকে যেভাবে সিনথেসাইজ করতে পারেন এবং তাদের সংলাপগুলো, তাদের মুখের সংলাপগুলো মুখের ভাষায় সে সাহিত্যে তুলে আনতে পারেন, এই কৃতিত্ব সব লেখকের নাই। লিখতে গেলে সাহিত্যিক হয়ে যান। কিন্তু আমাদের জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন ভাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তিনি যে উপন্যাসটি লিখেছেন তার মধ্যে আমি সেই কৃতিত্ব ছাপ পেয়েছি যে উনি সংলাপগুলো লিখেছেন যেন মানুষের কথা, এবং ওনার সামাজিক পর্যবেক্ষণ অত্যন্ত অত্যন্ত নিখুঁত, নিপুণ এবং দক্ষ। আর আমি 1 মিনিট আর 30 সেকেন্ড সময় নিচ্ছি। আর সাহিত্যের বিশ্লেষণে আমি যাব না, আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি একটা কথা বলবো, মানুষের মুখের কথা আর সাহিত্য তখনই আলাদা হয়ে যায় যখন তার মধ্যে কিছু অলংকরণ যুক্ত হয়। আমি একটা উদাহরণ দেব যে উনি যদিও লিখেছেন গদ্য উপন্যাস, কিন্তু ওনার উপমার প্রয়োগ এত চমৎকার। আমি 13 পাতার একটি লেখা একটি লাইন পড়ে শোনাবো। গড়াতে গড়াতে বোতলটা গড়িয়ে গড়িয়ে বিছানায় থেকে নরম কার্পেটের উপর পড়াতে ভাঙল না, তবে ভাঙল সাগরের সংসার। আমার কাছে চমৎকার লেগেছে এই যে দুইটা ভাঙন, দুইটাকে যে উনি একটা চরিত্রের মধ্যে যেই ভাঙনকে উনি তুলে এনেছেন। এরকম আরো জান্নাত আপা অনেকগুলো বলেছেন, আরো অনেকে বলেছেন। আমার কাছে অসাধারণ লেগেছে এবং আপনারা এই বইটি অবশ্যই পড়বেন, আপনাদের নিজের মতো করে দেখবেন। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ চয়নদা বক্তব্যটা সংক্ষিপ্ত রাখবার জন্য। একটু আমাদের তৃষ্ণা রয়ে গেল আরো জানবার জন্য, সেটাই তো সার্থকতা। আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা এবারে আসবে মমকাজী। মমকাজী একজন কবি, অনুবাদক এবং সাহিত্যকর্মী, যিনি বাংলা ও ইংরেজি ভাষার মধ্যে সৃজনশীল সেতুবন্ধন নির্মাণে সক্রিয়। শৈশব থেকেই বইয়ের নিবিড় সান্নিধ্যে বেড়ে ওঠা এই লেখকের সাহিত্য জীবনের সূচনা ঘটে প্রখ্যাত সাহিত্য সমালোচক সুব্রত কুমার দাসের উৎসাহে। এ পর্যন্ত তার প্রকাশিত 3টি গ্রন্থ রয়েছে, আমি একখণ্ড বাংলাদেশ, চড়ুই এবং প্রলাপ। তার লেখালেখি ও অনুবাদে ব্যক্তিগত অভিজ্ঞতা, আন্তঃসাংস্কৃতিক সংবেদন এবং নির্মোহ সততার স্বাক্ষর স্পষ্ট। মম সাহিত্য, সংস্কৃতি ও অনুবাদ চর্চার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং আমি বিলিভ করি মম এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টে বইটি নিয়ে কথা বলবেন। মঞ্চে আসছে মম। অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর করে না বললেও চলতো। বাই দ্য ওয়ে, আমরা কথা বলতে বলতে ব্রাজিল একটা গোল দিয়ে ফেলছে, সো চিয়ার্স ফর ব্রাজিল। বইটি নিয়ে কথা বলতে চাই। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন আমাদের কমিউনিটির একজন উজ্জ্বল তারকা, লিখেছেন বই সিঙ্গেল মাদার, বাংলা বই, ইংরেজি নাম। এর আগেও লিখেছিলেন হাউস হাজব্যান্ড, সেটাও বাংলা বই ছিল, ইংরেজি নাম। একাকী মাদার বা একা মাদার বললে বা একা মা বললে বইটির যেই আমার মনে হয় যে অ্যাপিল থাকতো, সেই অ্যাপিল কিছুটা কমে যায় যদি আমরা এটা বাংলায় বলি, কারণ সিঙ্গেল মাদার ব্যাপারটার সাথে একটা ট্যাবু জড়িয়ে আছে এবং আমাদের অনেক বক্তা এর আগে বলে গিয়েছেন। আমি জানি না, বিশেষ করে সুজিত দা তো আমাদের যেই স্পিচ প্রিপেয়ার করে এনেছিলাম পুরোটাই নষ্ট করে দিয়ে গিয়েছেন, এখন আমাকে সবকিছু ছাড়াই বলতে হচ্ছে। কয়েকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বইটা পড়ে আমার খুব মজা লেগেছে, কারণ বইটাতে মিসেসাগা, ড্যানফোর্ড, তারপর আমাদের এই দেশে অভিবাসী জীবনের যে আমাদের যে কষ্ট, যেই জার্নিগুলো থ্রুতে আমাদেরকে যেতে হয়, সেই জিনিসগুলো উনি বলেছেন। প্রতিটা এটাই আমাকে অ্যাটলিস্ট ধরে রেখেছে যে আমি ভেবেছিলাম যে আচ্ছা সিঙ্গেল মাদার, খুবই করুণ ইতিহাস হবে, বই একটু পড়বো, একটু দীর্ঘশ্বাস ফেলবো, চা খাবো, একটু প্রকৃতি দেখবো, কিন্তু সেটা হয়নি। আমাকে এক বসায় বইটা পড়ে ফেলতে হয়েছে, কারণ উনি আমার মতো একজন চঞ্চল মানুষের অ্যাটেনশন ধরে রাখতে পেরেছেন। সেই জন্য 3 cheers for him। এটা ছাড়াও তিনি হচ্ছেন রুহি, যে মানুষটাকে আমরা রুহি নামে
উপন্যাসে দেখছি, কিন্তু আমরা কিন্তু আমাদের পরিচিত মহলে প্রচুর রুগী আছে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছেন, এবং আমরা দেখি যে তাদের প্রতিদিনের স্ট্রাগল। কিন্তু এর মধ্যে একজন খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে শিমুল আপু, যে যাদের হাজবেন্ড আছেন এবং আপনারা যারা মা, তাদেরও কি এর মধ্যে দিয়ে যেতে হয় না? জেমি আপু কিছুদিন আগে খুব মজা করে রান্না করে ছবি দিলেন, আমার তো বাসা বসে খেতে ইচ্ছা করলো। কিন্তু জেমি আপুর কথা বলি, ওনার সাথে আমার অনেকদিন ধরে পরিচয়, এবং ওনার সাথে যখনই কথা হয় উনি ওনার মেয়ের কথা বলেন, কিভাবে মেয়ের জন্য যত্ন করতেছেন, কিভাবে মেয়ের জন্য রান্না করছেন। উনি প্রতিদিন কাজে যাচ্ছেন, বাসায় আসছেন, রান্না করছেন, বই লিখছেন, সবই করছেন। হাজবেন্ডের কথা বলা হয় না, কিন্তু সিঙ্গেল মাদার আছে, এরকম কিন্তু অনেক সিঙ্গেল ফাদারও আছে। এই দেশে সিঙ্গেল ফাদারদেরও অনেক অবদান আছে, কারণ এখানে লটা যেভাবে কাজ করে, যে জয়েন্ট কাস্টাডি থাকে, অনেক সময় ছেলেদের কাছেও বাচ্চারা থাকে, তারাও যত্ন করেন, তাদেরও অনেক অবদান আছে, আমরা সেটাকে ওভারলুক করতে পারি না। হ্যাঁ, মানুষের মধ্যে ভালো খারাপ থাকবে, পরিস্থিতি আমাদেরকে স্বীকার করে। সুজিতদা বলেছেন বিহঙ্গের কথা, বিহঙ্গদের মধ্যে কি মানুষ বিধবা হয় না? আমরা কিন্তু বিহঙ্গদের মধ্যে, পাখিদের মধ্যে, জন্তু জানোয়ারের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে মায়েরাই কিন্তু বেশি কেয়ার করে। বিড়ালের বাচ্চা মায়ের পিছে পিছেই ঘুরে, বাবার পিছনে খুব কমই ঘুরে। তো প্রকৃতি আমাদেরকে মায়ের জাত হিসেবে তৈরি করেছেন, এবং সেই জন্য আমাদেরকে প্রাকৃতিকভাবে এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে হবে। সিঙ্গেল মাদার অবশ্যই অনেক বছর ধরে, বছরের পর বছর, বিশেষ করে আমরা যারা খয়েরি মানুষ সাউথ এশিয়ান কালচারে, করোনার পাত্র, হাজবেন্ডের সাথে সমস্যা হয়েছে, হাজবেন্ড মারা গিয়েছে, ভাইয়ের সংসারে, আমরা যেই স্টোরিগুলো সবসময় শুনে থাকি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে প্রকৃতি আমাদেরকে সেই শক্তিটা দিয়েছেন, মেয়েদেরকে সেই শক্তিটা দিয়েছেন দেখেই তারা এত বড় একটা দায়িত্ব নিয়েও প্রতিটা সিঙ্গেল মাদার কিন্তু বেঁচে থাকছেন, সার্ভাইভ করছেন। আমাদের যে আপু বললেন, তার কথা শুনে অনেকের চোখে আমি পানি দেখেছি, কিন্তু শি ইজ আ সাকসেস স্টোরি। সো আমাদেরকে এটা সেলিব্রেট করা উচিত, রাদার আমরা ফিল স্যাড ফর দেম। আমি একজন সিঙ্গেল মাদারের সাথে বড় হয়েছি, আপনার স্টোরি এক্স্যাক্টলি আমার মায়ের স্টোরি। আমার বাবা মারা গিয়েছেন, আমার ছোট বোনের বয়স 1 বছর। আমার মা সেখান থেকে আমাদের 4 ভাই বোনকে কোথা থেকে কোথায় তুলে নিয়ে এসেছেন, কষ্ট হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তা আমার মাকে অতখানি শক্তি দিয়েই তৈরি করেছেন। আমার মা শক্তিটা কাজে লাগিয়েছেন। আমাদেরকে, মেয়েদেরকে এই জিনিসটা অ্যাডাপ্ট করতে হবে নিজেদের মধ্যে, যে আমরা কতখানি শক্তিশালী এবং আমরা এটা পারবো। যদি আমরা এই পজিটিভ নোটে থাকি, তাহলে আমার মনে হয় যে সিঙ্গেল মাদার ব্যাপারটা অ্যাকচুয়ালি ম্যাটার অফ প্রাইড হবে, রাদার দ্যান ফিলিং স্যাড। অন্ধকার থেকে তোমাদেরকে আমরা কেন বের করে নিয়ে আসবো? ইউ আর লাইক ইয়োরসেলফ, তোমার মধ্যেই আলো আছে, তুমি সেই আলোটাকে উদ্ভাসিত করো। আমি মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, আমাকে লাস্টে বলতে দেওয়া হয়েছে, অনেক কথা বলি, কিন্তু আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন মনস্তাত্ত্বিক মানুষ, সবার কথা শুনেন, সবাইকে নিয়ে লিখে ফেলেন, ভয়ও আছে একটু, কিন্তু আপনাকে অনেক অভিবাদন। সবাই প্লিজ বইটি কিনবেন এবং পড়বেন। ধন্যবাদ। বরাবরের মতোই মম, তুমি এত সুন্দর করে বললে যে তোমার কথা শোনা শেষই হয় না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি এবারে আজকের অনুষ্ঠানের হোস্ট, যিনি, যার আমন্ত্রণে আমরা সবাই এখানে এসেছি, আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য মঞ্চে আসবেন এবার আমাদের অনুষ্ঠানের মূল নায়ক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি তো আকাশে উঠে বসে আছি, নিচে নামতে হচ্ছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মমতাজি যে কথাগুলো বলে গেল, সেখান থেকে শুরু করি আমার কথাগুলো এবং ধন্যবাদ পর্ব। সো মমতাজি গত সপ্তাহের আগের সপ্তাহে সম্ভবত আমার এই সিঙ্গেল মাদার বইকে ব্যবচ্ছেদ করেছেন, অ্যানালাইসিস করেছেন, করে চমৎকারভাবে উপস্থাপন করেছেন, আমরা যেটাকে বলি বুক রিভিউ। সো সেটা আবার আমাদের জনপ্রিয় সাপ্তাহিকী বাংলা মেইল এটাকে ছেপেছেন। সেই পত্রিকাটি আমি সংগ্রহ করার চেষ্টা করছি, অ্যাজ মেনি অ্যাজ পসিবল। এটা টেবিলেই রাখা আছে, আপনারা ইচ্ছা করলে সেই কপিটা নিতে পারেন এবং পড়তে পারেন। I really appreciate the way she analyzed every characters that I mentioned in the book. আচ্ছা, এবার আসে আমাদের ধন্যবাদ পড়বে।
আমার সত্যি খুবই খুবই ভালো লেগেছে। সারা কানাডা যখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত, সেই এমনকি ব্রাজিলের খেলা চলছে এখন, ব্রাজিল গোলও দিয়ে ফেলবে, এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আপনারা একটা নিরস, তথাকথিত নিরস সাবজেক্ট বই প্রকাশনা উৎসব, সেখানে এসেছেন দুটো কথা শুনতে, সিঙ্গেল মাদারদের সম্মান জানাতে আমি অভিভূত। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার সামনে বসে আছেন আমার প্রিয় শিক্ষক। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের প্রফেসর আমাদের সাইদুল স্যার, সাইদুল হক চৌধুরী স্যার, উনি আছেন। আমার সামনে বসে আছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয় বড় ভাই, কৃষিবিদ ভাই রেজা ভাই। উনি কিন্তু জাপানি ভাষায় সমান দক্ষ। জাপানি ভাষা ছাড়া উনি অনেক অনেক ভাষায় কথা বলতে পারেন। কৃষি বিজ্ঞানী রেজা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি। গত সপ্তাহব্যাপী একটা মানুষকে আমি ক্রমাগত জ্বালাতন করেছি, দাদা বলেন কিভাবে কি করবো, কোথায় কি হবে, কোথায় সিকোয়েন্স। আমাদের সাহিত্যের গুরু সুব্রত কুমার দাস, উনি এখন অদ্যাবধি আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে করবেন। ধন্যবাদ সুব্রত দা। আচ্ছা, রেজা ভাই একটা অনুরোধ করছেন, পোস্টারি লাজু, আপনি এখানে একটু যদি দাঁড়ান, আমরা একটু গর্বিত হই আপনাকে পেয়ে। আপনি কিছু বলতে হবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুনেও রাখেন। আচ্ছা, এবার ধন্যবাদ জানাচ্ছি আমি তেমন কেউ না, আমি শুধু সামান্য লেখালেখি করতাম। সে আমার লেখাগুলোকে পত্রিকায় ফোকাস করেছে, যে বাংলা মেইল পত্রিকা এবং যে এনআরবি টিভি, দেখেন এনআরবি অক্লান্তভাবে ওনারা পরিশ্রম করছেন, রেকর্ড করছেন। সেই এনআরবি টিভিকে, সেই মিন্টু ভাইকে, শহীদুল ইসলাম মিন্টু ভাইকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার সামনে আছেন আমার বড় ভাই শরীফ আসাদুজ্জামান মিলু ভাই, আমার সামনে ভাই, ওনাকে অনেক জানিয়েছি আমি। মিলু ভাই উনি আবার চা স্পেশালিস্ট। আপনারা যে চা খেয়েছেন সেই মিলু ভাইয়ের হাতের তৈরি চা। মিলু ভাইকে অনেক ধন্যবাদ, ভাবিকেও সেই একই সঙ্গে ধন্যবাদ। আচ্ছা, এবার আরো আমাদের সঙ্গে এখানে যে গুণীজনেরা আমাকে নিয়ে কথা বলেছেন, একে একে হয়তো চট করে আমার মুখে ওইভাবে আসবে না, কিন্তু আপনাদের সবাই যে ভাষায় আমাকে আকাশে তুলে এনেছেন, চয়নদা, তারপর রোকসানা, তারপর নাইমা, এই মানুষগুলোকে আমি তো কখনো ভুলতে পারি না। তসলিমা ভাবি, আমি সবার কথাই বলবো, সবাই খুব চমৎকারভাবে আমার বইয়ের কথা বলেছেন। এবার শিল্পীদের কথা একটু বলবো। আমাদের এই যে গানটা আপনারা শুনলেন, শিল্পী রুমানা আপুর কাছে, উনি কিন্তু একজন রিনাউন্ড শিল্পী, উনি বাংলাদেশ বিটিভি শিল্পী, সেই সাদি ভাইদের জামানার ওনাদের সঙ্গে উনি গান গেয়েছেন, টিভিতে গান গেয়েছেন, গীতার শিল্পী। সেই ওনাকে আমি বিশেষভাবে ওনার একটা আমি তাসমিনার একটা বাসায় ওনার এই গানটা শুনেছিলাম। সো এই গানটা আমাকে খুব অন্তরে নাড়া দিয়েছিল। আপনারা এমনও বলতে পারেন, আমার সিঙ্গেল মাদার উপন্যাসের অনেক সাবজেক্ট প্রেক্ষাপটের মধ্যে এটাও একটা প্রেক্ষাপট। সো রুমানা শিল্পী, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনি কষ্ট করে এই তথাকথিত অচল হারমোনিয়াম দিয়ে আপনি যে গানটি গিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আর চয়নদা হলো এই সিজনে চয়নদার বিশেষ অ্যালার্জির ব্যাপার থাকে। সরি চয়নদা, আমি বলতে হচ্ছে আপনার ফিজিক্যাল হেলথ ব্যাপারে, উনি চলে গেছেন। সেই চয়নদা অনেক প্রতিদিন গার্গল করছেন, প্রতিদিন আমার জন্য গার্গল করছেন, আমার অনুষ্ঠানের জন্য গার্গল করছেন। সেই জন্য উনি বললো যে জাকারি ভাই, আমি কিন্তু এই গানটা চরণ ধরিতে দিও গোমা, শেষের দিকে যে টান আছে আমি কিন্তু কাশি এসে যাবে। ঠিক আছে, আপনি সামনে সময় দিলে বলেন। তো ওনাকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি হলো আমার আর একজন নিকটতম প্রতিবেশী লিটন ভাই। এমনকি আজকেও উনি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে ওনার একটা ইম্পর্টেন্ট টেস্ট করেছেন,
ডাক্তার তাকে বলছে রেস্ট নিতে, সেই রেস্টকে উপেক্ষা করে জাকারিয়ার টানে, সিঙ্গেল মাদারের আকর্ষণে উনি আজকে এসেছেন আমাদের মাঝে। ধন্যবাদ, ধন্যবাদ লিটন ভাই, ধন্যবাদ। তারপর আমি আর কাকে বলবো, আমাদের তৌফিক ভাইকে দেখতে পাচ্ছি, উনি শহর পোর্ট ইউনিয়ন থেকে উনি ওনার কাজ বাদ দিয়ে এসেছেন। উনি কিন্তু একটা কাজের মধ্যে আছেন, আমি যতদূর জানি উনি ইভিনিং এ একটা কাজ করেন, সেই কাজকে ফেলে দিয়ে আর জাকারিয়া বলেছে সো আসতেই হবে। কি বলছে দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু এই যে উনি সম্মান, সেই সম্মানকে আমি শ্রদ্ধা জানাই। ভাবি সহ এসেছেন। আর হলো আমাদের বগুড়ার জামাই মনিরা, এই বগুড়ার কি বলবো ছেলের বউ মনিরা, আপনি কষ্ট করে এসেছেন। বগুড়ার আর এক কন্যা স্মৃতি জামাইকে নিয়ে এসেছেন, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ রাজ্জাক ভাই, লাভলি, চিনু আপা, আমার শ্রদ্ধেয় চিনু আপা, অনেক গুণী মানুষ, গুণী সাহিত্য পরিবারের মানুষ। আমরা মেহরাব ভাইকে চিনি, ওনার ব্যাকগ্রাউন্ড না বলি, কানাডার অত্যন্ত জনপ্রিয় আবৃত্তিকার, আজকে সুযোগ হয়ে ওঠেনি। সো ওনাকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ও আচ্ছা, আর একজনকে ধন্যবাদ, আপনাদের সবাইকে কিন্তু ধন্যবাদ থাকে, কিন্তু তারপরে আর একজন স্পেশাল একজনকে ধন্যবাদ দেওয়া উচিত। বলেন দেখি কে হতে পারে? মোস্তারি লাইজু। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, আমার মিতাময় জীবনে আমি যদি একটু সায়েন্সের ভাষায় বলি, মাইটোকন্ড্রিয়া হলো কিন্তু আমাদের উৎসাহ দেয়, প্রেরণা দেয়, এনার্জি দেয়। সেই এনার্জি দাত্রী মোস্তারাই লাইজু, ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো একজন আছেন তাসলিমা। আপনারা কল্পনাও করতে পারেন না তাসমিনা খান কি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রচন্ড ব্যস্ততা। উনি অটিস্টিক বাচ্চাদের নিয়ে একটা সংগঠন করেন, উনি বলবেন হয়তো ওনার সময় থাকবে। উনি একটা চমৎকার প্রোগ্রাম করে যাচ্ছেন, আমাদের বাংলাদেশি কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন। সেই তাসমিনা যে আজকে সম্ভবত উনি ছুটি হয়েছেন, কাজে যাননি, আমার কাজের জন্য, আমার এই অনুষ্ঠানের জন্য। সেই তাসমিনা খেটে খুঁটে এখানে অনেক পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠান পরিচালনা করেছেন, সঞ্চালন করেছেন। আপনাকে সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকজনকে মোস্তারি মনে করে দিলাম আমাকে এই মাত্র, সেটা হলো মিন্টু ভাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে, কিন্তু ভাবিকে ধন্যবাদ দেওয়া হয়নি। আমি আসলে এত ব্যস্ততা দিয়ে যাচ্ছি, উনি অনেক ব্যস্ত হয়ে যাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ধন্যবাদ পর্ব। এখন আসি আমরা বইয়ের কথা বলি। তো বইয়ের কথা তো আমরা অনেক শুনলাম, ব্রাজিল ওই দিক থেকে ডাকছে আপনাদের, তো আর না শুনি শুধু সামান্য প্রেক্ষাপটটা বলবো। হোয়াট লিড মি রাইটিং দিস বুক, আমাদের প্রেক্ষাপটটা কি, কেন এত সাবজেক্ট থাকে, সিঙ্গেল মাদার থাকে, কেন আমি বেছে নিলাম। সেই প্রেক্ষাপট যদি বলতে যাই তাহলে বলতে হয় প্রথমে যে আসলে আমার কেন জানি আমার চারিপাশের প্রকৃতি, পাখির কলতান, তারপর নদী, নালা, পাহাড়, পর্বত, চকচকে রৌদ্রোজ্জ্বল দুপুরের নীল আকাশের ভাসমান সিগার, নিচে অন্টারিও লেকের নীল স্বচ্ছ জলরাশি, এই সব কিছু আমাকে মুগ্ধ করে, আমার লেখাকে প্রভাবিত করে। ঠিক তেমনি আমাদের চারপাশের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা প্রবাহ, মানুষের সম্পর্ক, এইগুলো আমাকে প্রভাবিত করে, আমার লেখাকে প্রভাবিত করে। সেই সম্পর্কগুলো যখন এক সময় ফিকে হয়ে আছে, সম্পর্কগুলো মলিন হয়, তখন আমি খুব হতাশা হই, আমি খুব মন খারাপ করে থাকি। আমার সেই মন খারাপ থেকে আমি আসলে বলছিলাম মূলত সংসার নামক সেই জটিল রাসায়নিক শব্দটির উপর। আপনারা জানেন, একজোড়া কথোপকথনই যখন বুক ধরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে জুটি বাঁধে, সংসার নামক ছোট্ট ডিঙ্গিতে উঠে পড়ে একটি নির্বাধার স্বপ্ন নিয়ে, কিন্তু ওই যে সেই মানুষের এই পৃথিবীর রহস্যময় পৃথিবীর
বিভিন্ন বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করতে গিয়ে সেসব কারণ অথবা অকারণে তাদের মধ্যে যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়, তাদের সম্পর্কগুলো মলিন হয়ে আসে। অনেকটা ইটে চাপা পড়ে থাকা সবুজ ঘাস যেমন বিবর্ণ হলুদাভ হয়ে যায়, ঠিক সেরকম হতে হতে এক সময় সেই সংসার নৌকা নিমজ্জিত হয়ে যায়, সংসার ভেঙে যায়, তৈরি হয় সিঙ্গেল মাদার। আমাদের মতো ছোট্ট ছোট্ট লেখকরা আমাদের উপন্যাসে চিত্রিত করার চেষ্টা করি ওনাদের ব্যথার কথা, ওনাদের বেদনার কথা। Our sweetest songs are those that tells of the saddest thought. খেলি ছড়ে বিশ্বরয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে তুমি নিরজন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাকারিয়া ভাই, খুব সুন্দরভাবে আপনার মানে কেন আপনি এই বইটা লিখলেন সেটা নিয়ে এত সুন্দরভাবে আপনি আমাদের বললেন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আমরা এবারে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবার জন্য আমি বিনীতভাবে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের আয়োজনের সভাপতি, এনআরবি টেলিভিশনের সিইও এবং বাংলা মেইল পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে। মঞ্চে আসছেন শহীদুল ইসলাম মিন্টু। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে ব্রাজিলের খেলা চলছে, আমিও আপডেট দেখছিলাম, ব্রাজিল 2 তো 3 হয়ে গেছে। তো সবাই আসলে তো মাথাটা সেই দিকে, কিন্তু আমার খুব ভালো লাগছে যে প্রকাশনা উৎসবে এত পরিমাণ মানুষের উপস্থিতি এবং অনেকে দাঁড়িয়েছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাচ্ছিলাম না। রিজন হচ্ছে যে জাকারিয়া ভাইকে অনেক মানুষ ভালোবাসে যেমনটি আমরা তাকে ভালোবাসি, এটা দেখতে খুব ভালো লাগে। আর আমি খুব সংক্ষেপে বলবো এই জন্য যে জাকারিয়া ভাইকে আমার খুব আনন্দর মানুষ মনে হয় বিশেষ একটি কারণে। অনেকে লেখালেখি করেন, নানান কারণে লেখালেখি করেন, কেউ লেখক পরিচয় বানানোর জন্য লেখালেখি করেন, অনেকের পেশা বাংলাদেশে লেখালেখি করা। কিন্তু জাকারিয়া ভাইয়ের যে বিষয়টি আমাকে সবসময় আনন্দ দেয়, জাকারিয়া ভাই খুব আনন্দের সাথে লেখেন। উনি যখন লেখেন, লেখাটি পাঠান, পাঠিয়ে ফোন দেন, মতামত জানতে চান, এবং দেখি উনি যখন লিখতে শুরু করেন ক্রমাগত জাকারিয়া ভাই লিখতেই থাকেন। এই যে লেখালেখির আনন্দ এবং লিখতে লিখতে তার যে এতগুলো বই বেরিয়ে গেছে এবং জীবন নিয়ে জাকারিয়া ভাইয়ের যে বোধ, এই বোধগুলো আমাকে খুবই আনন্দ দেয়। তার আরেকটা বড় কারণ, জাকারিয়া ভাই এমন একটি পেশার সঙ্গে জড়িত যেখানে তিনি মানুষকে প্রতিনিয়ত দেখার সুযোগ পান, মানুষের ঘটনাগুলো জানার সুযোগ পান, মানুষকে তিনি তার মতো দেখবার সুযোগ পান, যেটা একজন লেখক, কবি কিংবা সৃজনশীল মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমি যেটি বলবো সেটা হচ্ছে যে সবসময় আমরা গর্ব করি, বলি যে আমাদের বাংলা মেল, যেটা আপনারা জানেন যে কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র, আমরা সবসময় আমাদের লেখকদের লেখা সমৃদ্ধ হয়ে এটা বের হয়। আমরা ঢাকার কোনো কপি পেস্ট কোনো লেখা প্রকাশ করি না, এটা খুব আমরা আনন্দের সাথে বলি। এই যে আনন্দ পাবার বিষয়টি, এই বিষয়টির পেছনে যে কজন মানুষের অবদান রয়েছে তার মধ্যে জাকারিয়া ভাই অন্যতম। জাকারিয়া ভাই ফেসবুকে লিখতেন, আমি তার লেখা ফেসবুক থেকে নিয়ে এসে চেপে দিতাম, তারপর বলতাম যে আপনি নিয়মিত লেখেন, লিখতে থাকেন। এবং জাকারিয়া ভাই সেইভাবে যে লেখা শুরু করলেন এখনো চলছে। এবং আমি আরেকজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যেটা অলরেডি জাকারিয়া ভাই বলেছেন, তিনি সুব্রত কুমার দাস দাদা। লেখালেখিকে উৎসাহিত করার জন্য যত কিছু করার দরকার তিনি করেন, এবং বাংলা মেল, এনআরবি টিভি পরিবার তার সঙ্গে থাকে। আরেক মিনিট আমি শেষ করব। জাকারিয়া ভাই যে সিঙ্গেল মাদার, এটা নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলেছেন। প্রতিটা মানুষই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো বিষয় বিশ্লেষণ করে, পর্যালোচনা করে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমি যখন সিঙ্গেল মাদার বইটি পড়ছিলাম কিংবা জাকারিয়া ভাই যখন লেখাগুলো লিখছিলেন, তখন কিছু লেখক এবং কিছু বইয়ের বিষয়গুলো আমার মাথায় সবসময় ঘুরপাক খেত। সেই বইগুলো আমার খুব পছন্দের, সেই লেখক আমাদের খুব পছন্দের। তার মধ্যে প্রথমে যার নাম আমি বলবো তিনি হচ্ছেন ফরাসি দার্শনিক এবং চিন্তক সিমন দা বেভার। আপনারা জানেন তার বিখ্যাত বই দ্য সেকেন্ড সেক্স, যেখানে তিনি প্রথম বলেছেন যে নারী আসলে জন্মগতভাবে নারী হয়ে ওঠে না, পরিবেশ, প্রকৃতি তাকে ধীরে ধীরে নারীতে অবস্থানগত কারণে রূপান্তরিত করে। তার সেই বইটিতে নারী নিয়ে প্রচুর দর্শনগত কথা রয়েছে। যারা নারীবাদী চিন্তা বিশ্বাস করেন
যারা নারীবাদী আন্দোলনে যুক্ত তারা কিন্তু তার বইকে সবসময় একদম মাথার উপর তুলে ধরে রাখেন। আমি যদি ভার্জিনিয়া উলফের কথা বলি, তার আর একটি বিখ্যাত বই রয়েছে এ হোম অফ ওয়ান্স ওন। এটিও সেখানে তিনি দেখিয়েছেন নারী কিভাবে লড়াই করে, নারী কিভাবে লড়াই করে সমাজের সঙ্গে টিকে থাকে। এমনকি আমি যদি টনি মরিসনের কথা বলি, তার বিলভ সিঙ্গেল মাদার যারা পড়বেন তারা সাদৃশ্য খুঁজে পাবেন। একজন নারীর বেড়ে ওঠা, একজন নারীর সংগ্রাম, একজন নারীর কষ্ট। এমনকি আমরা একদম খুব কাছে যদি যাই, ঝুম্পা লাহিড়ী দ্য নেমসেক, যাদের ধারণা আছে, যারা পড়েছেন, দেখবেন একই রকম কথা। কিন্তু আরেকটি মজা রয়েছে, যে মজাটি আমি বলতেই চাই, সেটি হচ্ছে প্রবাসে মানুষের সংগ্রাম, প্রবাসের জীবন, এগুলো নিয়ে খুব কম লেখালেখি বাংলা সাহিত্যে। এটা এক ভাগও লেখালেখি হয় না, অনেক কম। কিন্তু জাকারিয়া ভাই যখন লেখেন, জাকারিয়া ভাইয়ের লেখাগুলো জীবন পায়। জাকারিয়া ভাই যখন লেখেন, আমি মনে করি এই লেখাগুলো এক ধরনের প্রবাসী জীবনের দলিল। আমরা আসলে সেই সময় পার করে এসেছি যে কে কত বড় সাহিত্যিক, কে কত শক্ত গদ্য লিখতে পারে, কার গদ্য কত কঠিন, সে তত বড় সাহিত্যিক। ওই দিন আসলে অনেক আগে শেষ হয়ে গেছে। এই ডিজিটাল যুগে এখন হচ্ছে কোন সাহিত্য টিকে থাকবে, কিভাবে টিকে থাকবে, এটা আসলে পাঠক এবং সময় নির্ধারণ করে দেয়। আমি অনেক বইয়ের কথা জানি, সাহিত্য মূল্য যে সেই বইগুলো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সময়ের সঙ্গে বইগুলো টিকে গেছে। এবং সৃজনশীলতা আসলে এইভাবেই টিকে থাকে, সবকিছু মিলিয়ে টিকে থাকে। তো আমি জাকারিয়া ভাইকে বলবো, জাকারিয়া ভাই আপনি লিখতে থাকুন, আরো লিখুন। এবং ভাবিকে বলবো, জাকারিয়া ভাইকে উৎসাহ আপনি দিয়েই যাবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হ্যাঁ, কিন্তু জাকারিয়া ভাই যেন লিখতেই থাকে এবং আমরা যেন আরো বই, আরো সময় এবং আরো কিছু দলিল উপহার পাই জাকারিয়া ভাইয়ের কাছ থেকে, যেটা আগামী প্রবাসী জীবনে, প্রবাসের এই জীবন নিয়ে আগামীতে যারা গবেষণা করবেন তারা যেন সেগুলো ব্যবহার করতে পারেন। তখনই হবে এই লেখালেখির সার্থকতা। ধন্যবাদ সবাইকে। জাকারিয়ার সিঙ্গেল মাদার বইটি একটি আন্দোলনের নাম, একটি সংগ্রাম, একটি বোধ, একটি সচেতনতার নাম। সিঙ্গেল মাদারদের সমাজে আজও বেশ বাঁকা চোখে দেখা হয়। সবকিছু শেষেও আমি এটা বলবই। আর আড়ালে চাপা পড়ে থাকে তাদের যত গুণ, তাদের সংগ্রাম, তাদের জীবন যুদ্ধ, আর তাদের যত মেধা, মনন, দক্ষতা, প্রতিভা। জাকারিয়ার এই বইটি নিশ্চয়ই আমাদের সমাজকে আবার নতুন করে ভাবতে শেখাবে। সমাজ হয়তো একদিন সকল সিঙ্গেল মাদের তাদের সিঙ্গেল স্ট্যাটাস দেওয়ার নয়, বরং একজন সফল মানুষ হিসেবে, একজন আদর্শ মানুষ হিসেবে, একজন কর্মঠ মানুষ হিসেবে, একজন সার্থক মানুষ হিসেবে মূল্যায়ন করতে শেখাবে। চলুন একসাথে পড়ে নেওয়া যাক জাকারিয়ার বইটির জবনিকা। অনেক অনেক পড়া হয়েছে আজকে, সো ট্রাস্ট মি, ইট উইল বি ভেরি ব্রিফ। সিঙ্গেল মাদার রুহিরা এক চিলতে সুখের স্বপ্ন নিয়ে, বুক ভরা আশা নিয়ে টিন টিন করে বাতি জ্বালিয়ে জেগে আছেন। হয়তো একদিন জেগে উঠবে মানবতা, হয়তোবা মেঘের ভেলায় ভাসতে ভাসতে রুহিদের জমাট বাঁধা কষ্টগুলো এই বিস্ময়কর দেশটিতে ভালোবাসার বৃষ্টি হয়ে বর্ষিত হতে থাকবে, উর্বর হতে থাকবে, উর্বর হয়ে উঠবে সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। সেই মাটিকে খেটে খাওয়া কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপন্ন করা সোনালী ফসলের প্রতিটি দানার সাথে সাথে মিশে থাকবে এক একটি সিঙ্গেল মাদারের জীবন থেকে নেওয়া এক একটি উপন্যাস। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। সবাই মিলে আর দুটো লাইন গাই একসাথে। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্নতা অপসারী। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানয় অভিমান। কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানয় অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।